হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্প্রিং কেমিস্ট্রি বাই আরজে এন্ড আই এম ইওর কেমিস্ট্রি মেন্টর। ওয়েল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা কন্টিনিউ করছো। তো আজকে আমাদের আলোচনার মেইন বিষয় হচ্ছে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা। তো চ্যাপ্টারটি অনেকের কাছে খুব কঠিন মনে হয়। তো কঠিন লাগাটাই স্বাভাবিক, তার কারণ এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা রিয়েল লাইফের সাথে কি রিলেট করতে পারি না। দ্যাটস ওয়াই এটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। তো যাদের কাছে যে চ্যাপ্টারটি কঠিন মনে হচ্ছে, আজকের ক্লাসটি পুরোটা দেখো, ঠিক আছে? আশা করি সেই জিনিসটা হয়তো একটু হলেও তোমাদের দূর হবে। লেগেছে ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবে। চ্যাপ্টারটা অনেকটা বড়, তোমরা নিজেরাও জানো, ফার্স্ট চ্যাপ্টার একটা। তো এখানে অনেকেই নিয়ে যে এই থার্মোডাইনামিক্সে আমাদের কোন কোন জায়গাগুলো কভার করতে হবে, একটা রোড ম্যাপ, ঠিক আছে? নিয়ে চলো কি কি অ্যাকচুয়ালি রয়েছে। ফার্স্টে দেখো ইন্ট্রোডাকশন, মানে থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন দেখতে হবে। নেক্সট নাম্বার 2 তে দেখো আছে ইম্পর্টেন্ট টার্মস। নেক্সট নেক্সট তোমার আছে প্রসেস অ্যান্ড গ্রাফস, ঠিক আছে? যাই হোক, ডিটেলসে আলোচনা করব। নেক্সট হচ্ছে স্টেট অ্যান্ড পাথ ফাংশন। নেক্সট আছে টু ফর্ম অফ এনার্জি, মানে হিট আর ওয়ার্ক। হিট এবং ওয়ার্ক দুটোকে নিয়ে আলোচনা করতে হবে ডিটেলসে। নেক্সট আছে ইন্টারনাল এনার্জি কি জিনিস। নেক্সট আছে জিরোথ ল। তো জিরোথ ল এর পর দেখো ফার্স্ট ল আছে। নেক্সট আছে হিট ক্যাপাসিটি আলোচনা করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম আলোচনা করতে হবে, এনথালপি, স্পন্টেনিয়াস অ্যান্ড নন স্পন্টেনিয়াস, এন্ট্রপি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স গিভস ফ্রি এনার্জি, অ্যান্ড থার্মোকেমিস্ট্রিকে আলাদা করে লিখেছি। থার্ড, তোমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তো এইখানে তোমরা যারা কম্পিটিটিভের জন্য ভাবছো, নিট, ডাব্লিউবি, জেই বা তোমার জেন পাস, এইমস, নার্সিংয়ের জন্য ভাবছো, তাদেরকে একটু বলে রাখি, এইখানে অবশ্যই এই কয়েকটা টপিক অবশ্যই ভালো করে পড়বে। নাম্বার 1 হচ্ছে গিভস এনার্জি, ঠিক আছে, বা গিভস ফ্রি এনার্জি, তোমরা হয়তো নামটা শুনেছো। এনথালপি, এনট্রপি, এই জায়গাগুলো, স্পন্টিনিটি, ঠিক আছে? এগুলো কিন্তু পুরো হট টপিক, এখান থেকে কোশ্চেন বেশি বেশি আসে। আচ্ছা, আর একটা মনে রাখবে, এই ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, হিট অ্যান্ড ওয়ার্ক, এইটা, আর হচ্ছে তোমার প্রসেসেস। ব্যাস, এই কয়েকটা পোর্শন কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এই পুরো টপিকগুলো, এতগুলো টপিক তো একটা ক্লাসে করা সম্ভব নয়। তো একটু ভাগ করে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো ফার্স্টলি আজকের ক্লাসে বা আজকের সেশনে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন 1 2 3 4 5 6 7। আজকে জিরোথ ল, ঠিক আছে, জিরোথ ল অবধি পুরোটা কভার করবো আমরা, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাকিটা ফার্স্ট ল থেকে পুরোটা দেখি যতটা করা যায়। চলো তাহলে, এই হচ্ছে আমাদের মেন রোড ম্যাপ। তাহলে নেক্সট শুরু করা যাক। শুরু করি। তো দেখো, থার্মোডাইনামিক্স, তাই না? এই থার্মোডাইনামিক্সকে ফার্স্টে তুমি দুটো ভাগে ভাগ করো, সন্ধি বিচ্ছেদ করে দাও। একটা কি হবে? একটা হবে থার্মো, আর একটা হবে ডাইনামিক্স। আগে এই দুটো ওয়ার্ডের মিনিংটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো ফার্স্টে দেখো থার্মোতে আসছি। থার্মো মানেটা কি বলো? তাপ, তাই তো? তাপ কি বলো? তাপ কি? তাপ হচ্ছে এক রকমের শক্তি, তাই তো? আমরা জানি তো ব্যাপারটা, শক্তি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি যে শক্তি কাকে বলে, নর্মালি বলে থাকি যে দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? দ্য অ্যাবিলিটি অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, মানে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? কল্ড এনার্জি, ঠিক আছে, শক্তি বলি। আচ্ছা বেশ, তো শক্তি তো হলো, বুঝলাম। তো খেয়াল করে দেখো, এই শক্তি সম্পর্কিত একটা সূত্র ছোটবেলায় আমাদের পড়তে হতো, মনে আছে কি তোমার? ল অফ কনজারভেশন অফ এনার্জি। ল অফ কনজারভেশন কনজারভেশন অফ এনার্জি, বা আরেকটা এর নাম কি বললাম? শক্তির নিত্যতা সূত্র। তো দেখো, তোমার যদি একটু হালকা করে মনে পড়ে, শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়, এবং গোটা বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। কি মনে পড়লো? এই কথাগুলোই ছিল, তাই না? তো এই জিনিসগুলো একটু লিখে রাখো খাতাতে। লেখা আছে দেখো, যে শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, ঠিক আছে, তাহলে কি করা যায়? অনলি ট্রান্সফার, অনলি ট্রান্সফার, এই কথাটা বলা আছে। অনলি ট্রান্সফার ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, অনলি ট্রান্সফার ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, তাই তো? এই ব্যাপারটা কি তাহলে? তাহলে আমরা বলতে পারি যে শক্তির তার মানে অনেকগুলো রূপ আছে। কি হতে পারে? কি কি আছে দেখো, মেকানিক্যাল এনার্জি হতে পারে, কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, থার্মাল এনার্জি হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে, হিট হতে পারে, ওয়ার্ক হতে পারে, তাই না? আরো অনেক কিছু হতে পারে, উইন্ড এনার্জি। মনে পড়ছে ব্যাপারগুলো? আমরা এখানে কি পড়বো? তো বলা হয় মেইনলি থার্মোডাইনামিক্সে মেইনলি আমরা হিট আর ওয়ার্ক, মানে হিট থেকে ওয়ার্ক হচ্ছে বা ওয়ার্ক থেকে হিট হচ্ছে, এই যে কনভার্সনটা, এইটা মেইনলি আমাদের থার্মোডাইনামিক্সে আলোচনা করা। এবার ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স কথার অর্থ দেখো মোশন, তাই না? বা স্পিড, যেটাকে আমরা বলতে পারি, জানি তো আমরা। স্পিড একটা স্ট্যাটিক হয়, একটা ডাইনামিক হয়। স্ট্যাটিক মানে স্থিতি, আর ডাইনামিক মানে গতি। বোঝা গেল? অর্থাৎ এখান থেকে এই কথাটা বলা যেতে পারে যে হিট, তাই তো, হিট একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হচ্ছে, এর ফলে সিস্টেমের কি কি পরিবর্তন হচ্ছে, সিস্টেমের কি কি প্রপার্টি চেঞ্জ হচ্ছে,
সেই ব্যাপারটাই কিন্তু আমরা থার্মোডাইনামিক্সে পড়ে থাকি। তাহলে এই লাইনটা একটু কলম দিয়ে লিখে রাখো খাতাতে। পরিবর্তন হতে পারে, কোন কোন প্রপার্টি পরিবর্তন হতে পারে? তো এখানে বলা হয় যে 4 মার্কস করে লিখে রাখো, এখানে ভলিউম, টেম্পারেচার, প্রেশার বা ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, এদের পরিবর্তন হতে পারে। মানে হিটটা যে ট্রান্সফার হচ্ছে একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হচ্ছে, এর ফলে তোমার এই সমস্ত জিনিসের পরিবর্তন হতে পারে। আচ্ছা, নেক্সট যাচ্ছি। এবার এই থার্মোডাইনামিক্স রিলেটেড কিছু কনসেপ্ট আছে, যে ওল্ড কনসেপ্ট সেটা আগে বলি। তো এখানে বলা হয় যে কোনো একটা পদার্থ খুব ঠান্ডা আর কোনো একটা পদার্থ খুব গরম, এমনটা কেন? ঠিক আছে, আগেকার যে সায়েন্টিস্টরা ছিল তাদের মাথায় ব্যাপারটা এলো। যেমন বরফ ধরো খুবই ঠান্ডা, ঠিক আছে, আর যেমন ধরো তুমি লোহাকে গরম করেছো, প্রচন্ড গরম, তাহলে দুটোর মধ্যে এমন কি আছে ওরা এতটা ঠান্ডা ওরা এতটা গরম? ঠিক আছে, তো এটি ব্যাখ্যা করার জন্য প্রাচীনকালের যে সায়েন্টিস্ট কাম ফিলোসফার বলা হতো তাদেরকে, তারা কিছু জিনিস ব্যাখ্যা করেছে। অবজেক্ট, ঠিক আছে, প্রত্যেকটি অবজেক্ট বা পদার্থ যাই বলি না কেন, অবজেক্ট বলছি আমি তাকে, কিছু পরিমাণ অদৃশ্য ফ্লুইড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ফ্লুইড। আচ্ছা, এই ফ্লুইড যত বেশি হবে, মনে রাখবে, এই ফ্লুইড যত বেশি হবে তত সেটা গরম হবে। এই ফ্লুইডের একটা নাম দেওয়া হয়েছিল, এই ফ্লুইড যাকে বলছি, এই ফ্লুইডের নাম দেওয়া হয়েছিল ক্যালোরিক। আমরা ক্যালোরি নাম শুনেছি, সেই ক্যালোরিক থেকে ক্যালোরি কথাটা এসেছে কিন্তু, ক্যালোরিক। দেখো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। তাহলে কি বলা হয়েছে? ফ্লুইডটা কি স্যার? বারবার করে ফ্লুইড ওয়ার্ডটা ইউজ করছি। ফ্লুইড হচ্ছে যে এমন সাবস্টেন্স যা ইজিলি ফ্লো করতে পারে। এবার সেটা কি হতে পারে? লিকুইড হতে পারে বা গ্যাস হতে পারে, কারণ সলিড তো মুভ করতে পারে না। আইদার লিকুইড হতে পারে অথবা গ্যাস হতে পারে, তাই না? বোঝা গেল? আর এই কনসেপ্টটা দিয়েছিল প্রাচীনকালে। এবার মজার বিষয় হচ্ছে, তখনও কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেল মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার হয়নি। বোঝা গেল? এবার যখন তোমার সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হলো, তখন সেটা প্রমাণ হলো যে ফ্লুইড বলে কিছুই নেই। অ্যাকচুয়ালি যে ট্রান্সফার হচ্ছে তার মেন দায়ী কে? ইলেকট্রন। এই যে দেখতে পাচ্ছ যে হিট একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হচ্ছে, একটা বডি থেকে অন্য বডিতে ট্রান্সফার হচ্ছে, তাই না? এর মেন দায়ীটা কি হচ্ছে? এর মেন দায়ী হচ্ছে ইলেকট্রন। থার্মোডাইনামিক্স, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। শ্রেণী বিভাগ, থার্মোডাইনামিক্সের শ্রেণী বিভাগ করে দাও। থার্মোডাইনামিক্সকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় কেমিক্যাল থার্মোডাইনামিক্স, কেমিক্যাল, কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আর একটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। হয়েছে? একটা হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্স আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। হয়েছে? এবার কেমিক্যাল থার্মোডাইনামিক্সটা কি? বলা হয় যেখানে ম্যাক্রো পার্টিকেল নিয়ে, ম্যাক্রো, ম্যাক্রো মানেটা কি? বড়, আর একটা হয় মাইক্রো মানে ছোট, তাই তো? যেখানে ম্যাক্রো, ম্যাক্রোস্কোপিক লেভেল আলোচনা, ম্যাক্রো পার্টিকেল নিয়ে আলোচনা করা হয়। এখানে ম্যাক্রো পার্টিকেল নিয়ে আলোচনা হয়, আলোচনা হয়, তাকে আমরা বলি কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আর যেখানে মাইক্রো, মাইক্রো পার্টিকেল নিয়ে আলোচনা হয়, আলোচনা, বালতি জল প্রথমে নর্মাল জায়গায় রেখেছিলে, পরে রোদের মধ্যে রেখে দিয়েছো, যে হিটের যে চেঞ্জেস হয়েছে সেটা কে আলোচনা করবে? সেটা কেমিক্যাল থার্মোডাইনামিক্সের থ্রুতে সেই ব্যাপারটা আমরা এক্সপ্লেন করব। আর এই এক বালতি জলের মধ্যে ধরে নাও যে জলের মলিকিউলস গুলো আছে, তো সবাই কি সেম টেম্পারেচার পেয়েছে কি পায়নি, বা কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, তো সেই ব্যাপারটা কে আলোচনা করবে? আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। তার মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কি? মাইক্রো পার্টিকেল, মাইক্রো লেভেলে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন অর সাব অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক, অ্যাটমিক লেভেলের, লেভেলে আলোচনা করা হয়, ঠিক আছে, এদেরকে এই লেভেলে আলোচনা করা হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এইখানে এই দেখো, আমি এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। একটা ধরে নাও এই যে একটা বিকারে জল নেওয়া হয়েছে, ঠিক আছে, তো বিকার শুদ্ধ যে জলটা আছে এটাকে আমরা বলছি ম্যাক্রোস্কোপিক লেভেল। হয়েছে? তার মানে এই বিকারটাকে তুমি ধরো বুনসেন বার্নারে বসিয়ে দিয়েছো, প্রথম অবস্থায় নর্মালি ঠান্ডা ছিল, যখন বুনসেন বার্নারে বসিয়ে দিলে তখন গরম হলো, তাহলে পুরো বিকারটার হিটের কি পরিবর্তন হলো সেটা আমরা কি কেমিক্যাল থার্মোডাইনামিক্সের থ্রুতে আলোচনা করব। ঠিক আছে? আর ওর ভেতরে যে জলের পার্টিকেলগুলো আছে, দেখছো যে মুভ করছে জলের পার্টিকেলগুলো, তো প্রতিটা জলের পার্টিকেল কি সমান টেম্পারেচার পেয়েছে কি পায়নি, এই যে ব্যাপারটা সেটা আমরা কি মাইক্রোস্কোপিক লেভেল আলোচনা করবো, বা দ্যাট মিনস স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আলোচনা করবো। তো তোমাদের ক্লাস 11-12 লেভেলে আমাদের একমাত্র কেমিক্যাল থার্মোডাইনামিক্সই আছে, তোমাদের ক্লাস 11 একমাত্র কি আছে? কেমিক্যাল থার্মোডাইনামিক্সই আছে। স্ট্যাটিস্টিক্যালটা ওটা হায়ার লেভেলে, আমাদের শুধুমাত্র এখানে কেমিক্যাল থার্মোডাইনামিক্সটাই পড়তে হবে। বোঝা গেল? দেখো বুঝলে কি বুঝলে না? নেক্সট বলা আছে যে পজিটিভ সাইড অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সটা যে আমরা পড়বো এর ভালো দিকগুলো কি কি আছে, যে কেন আমরা পড়বো? তো ভালো দিক, ঠিক আছে, তো নাম্বার ওয়ান যদি বলি যে কোনো একটা রিয়াকশন, ধরো তুমি একটা রিয়াকশন করবে,
তুমি একটা রিয়াকশন করছো, ঠিক আছে। তো কোনো একটা রিয়াকশন করার আগে তুমি কি করবে, আগে থিওরিটিক্যালি দেখবে, একই না, যে এ প্লাস বি এর সাথে আমি মেশাচ্ছি, সি কি তৈরি হবে কি হবে না, আগে তুমি তো থিওরিটিক্যালি দেখবে। সি তৈরি হয় তবে তুমি কিন্তু এক্সপেরিমেন্ট করতে যাবে, আদারওয়াইজ কি এক্সপেরিমেন্ট করবে? একদমই করবে না, তাই না। ধরে নাও তুমি লার্জ স্কেলে তুমি ধরো কোনো কিছু একটা তৈরি করছো, ধরে নাও H2 প্লাস হাফ O2 দিয়ে তুমি H2O বানাবে, কথার কথা বলছি, লার্জ স্কেলে তুমি কৃত্রিমভাবে জল বানাবে। এবার তুমি তাকে রিয়াক্ট করে দেখবে, বিক্রিয়াটা খাতায় কলমে করে দেখবে যে আদৌ কি ওয়াটার পাওয়া যাবে। এবার দেখা গেল তুমি বিক্রিয়া না করে দেখে তুমি একদম ঘপাঘপ মিশিয়ে দিলে, ঠিক আছে, দেখা গেল তুমি শেষ পর্যন্ত প্রোডাক্ট পেলে না, তাহলে তো পুরোটাই লস চলে যাবে, তাই না। তো এইখানে আমাদের তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি বলবো, একটা রিয়াকশন কতটা ফিজিবল হবে, মানে প্র্যাকটিক্যালি কোনো রিয়াকশন করার আগে থার্মোডাইনামিক্যালি জেনে নেওয়া হয় আদৌ রিয়াকশনটা হবে কি হবে না, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, জানা যায়। তো 2 নাম্বার ধরে নিচ্ছি রিয়াকশনটি হলো, তাহলে সেই রিয়াকশনটি হওয়ার ফলে যে কি পরিমাণ এনার্জির চেঞ্জেস হয়েছে সেই ব্যাপারটা কিন্তু আমি থার্মোডাইনামিক্সের থ্রুতে জানতে পারবো। তাহলে কি বলবো, যে বুঝলে, যদি রিয়াকশনটা হয়েও যায় তাহলে কি পরিমাণ এনার্জি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, যে থার্মোডাইনামিক্সের প্রথম লিমিটেশন হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে থার্মোডাইনামিক্স কি হচ্ছে, শুধুমাত্র কি বৃহদাকার বস্তু বা ম্যাক্রোস্কোপিক লেভেলেই কিন্তু আলোচনা করা হয়, মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু থার্মোডাইনামিক্স মানে কেমিক্যাল থার্মোডাইনামিক্সের কথা বলা হচ্ছে, এখানে মাইক্রোস্কোপিক লেভেলে কিন্তু অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। তাহলে ফার্স্ট লিমিটেশনটা কি হবে, কেমিক্যাল থার্মোডাইনামিক্সটা বলা হয় যে কোনো একটা রিয়াকশন ধরে নাও তুমি ঘটাচ্ছ, তাহলে কোন পাথ হয়ে সেটা ফলো করবে, বা রিয়াকশনটা কতদিন পরে হবে, ফাস্ট হবে না স্লো হবে, এই ব্যাপারটা কিন্তু থার্মোডাইনামিক্স বলতে পারে না। আরেকটা কি বলতে পারে না, যে কোনো একটি রিয়াকশন কোন পাথ হয়ে ফলো করবে, সেটা সেটি থার্মো, এখানে মানে কেমিক্যাল কিন্তু, ঠিক আছে, থার্মো, এখানে থার্মো এক্সপ্লেন করতে পারে না, এক্সপ্লেন করতে পারে না। ওভারঅল আমাদের থার্মোডাইনামিক্সের বেসিক যে ইন্ট্রোটা, দেখো এখানে কারো কোনো প্রবলেম থাকলে বলে ফেলো, ঠিক আছে, এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে একবার রিক্যাপ করে নাও, আর একবার জিনিসটা দেখে নাও, হয়েছে, ঠিক আছে। তো থার্মো একটা হচ্ছে আমাদের ফিজিক্সের ব্রাঞ্চ আছে, একটা আছে কেমিস্ট্রির ব্রাঞ্চ, একই জিনিস পড়া হয় কিন্তু সেখানে সাইনের একটা চেঞ্জেস থাকে, তাই তো। তাহলে এখানে মেন প্রবলেমটা কোথায় আমি বলে দিচ্ছি, যে সাইনের চেঞ্জেস থাকে, সাইন সাইনের ডিফারেন্স, ঠিক আছে, দুটোর মধ্যে সাইনের ডিফারেন্স, যদি এখানে কথা কথা ফিজিক্সে যদি প্লাস দিয়ে আমরা এক্সপ্লেন করি, এখানে মাইনাস দিয়ে করি, ঠিক আছে। আচ্ছা, এবার মনে হতে পারে স্যার কেন এমনটা হয়, তো অ্যাকচুয়ালি বুঝবে ভালো করে। তো এইখানে কেমিস্ট্রিতে কি হয়, কেমিস্ট্রিতে আমরা কোনো সিস্টেমের রেসপেক্টে সব কিছু আলোচনা করি, সিস্টেম ধরে নাও গরম ছিল, ঠিক আছে, সে হিট ধীরে ধীরে ছাড়ছে, তাহলে সিস্টেমের মধ্যে কি কি পরিবর্তন হলো, মানে সিস্টেমকে নিয়ে যা গল্প হবে কেমিস্ট্রিতে, সিস্টেমকে নিয়ে গল্প হয়, ঠিক আছে। আর ফিজিক্সে কি হয়, যে বাইরে থেকে সিস্টেমে এনার্জি দিলে তাহলে সেখানে চেঞ্জেস কি কি হলো, বুঝতে পারলে। কেমিস্ট্রিতে আমরা মেনলি সিস্টেমকে নিয়ে আলোচনা করছি, আর ফিজিক্সে সারাউন্ডিং থেকে সিস্টেমে আসছে ব্যাপারটা, তার ফলে কি কি চেঞ্জেস হচ্ছে, তো সেটা অ্যাকচুয়ালি ফিজিক্স আলোচনা করে। তো স্বাভাবিক বুঝতেই পারছো, তো সাইনের তো চেঞ্জেস হবেই। তো যেখানে সিস্টেম ধরো এনার্জি রিলিজ করছে, তাহলে সিস্টেমের এনার্জি কমে গেল, তার মানে ধরে নিচ্ছি সিস্টেম হয়ে গেল মাইনাস, ঠিক আছে। এবার ফিজিক্সে কি হচ্ছে ব্যাপারটা, যে বাইরে থেকে সিস্টেমের মধ্যে এনার্জি আসছে, তার মানে সিস্টেম এনার্জি গেইন করছে, তাহলে সিস্টেম হয়ে যাচ্ছে প্লাস। এই কারণেই হচ্ছে সাইনের চেঞ্জেস, আর কিচ্ছু না। ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে। দেখো আমি 3টে ওয়ার্ড এখানে লিখেছি, কি কি বলো, একটা হচ্ছে সিস্টেম, এই সিস্টেম যেটা আলোচনা করছিলাম আবার করে, একটা সারাউন্ডিংস, আর একটা হচ্ছে ইউনিভার্স। তুমি মাকে বললে, ধরো নাও তুমি মাকে বললে যে মাথা ব্যথা করছে, 1 কাপ আমাকে চা দাও, ঠিক আছে, তোমার মা সঙ্গে চা দিল, সঙ্গে আবার কিছু বিস্কুটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার তুমি কি চেয়েছিলে বলো, চা চেয়েছিলে, তাহলে মনে রাখবে পৃথিবীতে যেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাছে সিস্টেম। তো এখানে চাটা আমাদের কাছে কি হবে, সিস্টেম, বোঝা গেল। তাহলে চাটা হয়ে যাবে আমাদের কাছে সিস্টেম। এবার সিস্টেম বাদে আশেপাশে যা থাকবে, যেমন ধরো বিস্কুটগুলো যা আছে, এগুলো হচ্ছে আমাদের কাছে সারাউন্ডিংস, কি সারাউন্ডিংস। আর সিস্টেম সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে মিলে হয়ে যাবে আমাদের ইউনিভার্স, বোঝা গেল। সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে আমাদের কি হয়ে যাবে, ইউনিভার্স। বুঝলে কি, বুঝলে দেখা যায় আর একটু ক্লিয়ার হবে। দেখো যে কি আছে এইখানে, এই যে তোমার কনিক্যাল ফ্লাক্স আছে, এখানে যে লিকুইড আছে, ব্লু কালারের যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এটাই হয়েছে তোমার কাছে সিস্টেম, হলো। আর ওর বাইরে যা কিছু থাকবে, ঠিক আছে, সেটাই হয়ে যাবে আমাদের কাছে সারাউন্ডিংস। তাহলে এই সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে কি হয়ে যাবে আমাদের কাছে, ইউনিভার্স।
ক্লিয়ার হলো? আচ্ছা, এবার এইখানে আরেকটা ওয়ার্ড আছে, সেটা দেখো লেখা আছে বাউন্ডারি, ঠিক আছে, বা বাউন্ডারি ওয়াল যেটাকে আমরা বলি। কি জিনিস এটা? তো আমরা নর্মালি বলে থাকি যে এমন একটা জিনিস যেটা কি করে সিস্টেম এবং সারাউন্ডিংসকে কি করছে, দেখো পৃথক করছে, আলাদা করছে, তাই না? দেখো ব্লু কালারের যে সলিউশনটা আছে ওটার সাথে কিন্তু বাইরের কোনো রকম অ্যাটাচমেন্ট হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। বা কনিক্যাল ফ্লাক্সের যে কাছের লেয়ারটা, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি হবে, বাউন্ডারি। বুঝলে কি বুঝলে না? হলো, তাহলে সিস্টেম কি জিনিস, সারাউন্ডিংস কি জিনিস, ইউনিভার্স কি জিনিস, বাউন্ডারি কি জিনিস, চারটে জিনিস ক্লিয়ার হয়েছে। এবার এই বাউন্ডারি নিয়ে আরেকটু গল্প করতে হবে, ঠিক আছে? তো এখানে একটু পয়েন্ট করে রাখো, টাইপ অফ বাউন্ডারি হতে পারে। তো অ্যাকচুয়ালি বলা হয় বাউন্ডারি অনেক রকমের হতে পারে, যেমন হতে পারে রিয়েল বাউন্ডারি হতে পারে, ইমাজিনারি হতে পারে মানে কাল্পনিক, বোঝা গেল? আর কি হতে পারে, রিজিড হতে পারে, রিজিড হতে পারে, আর কি হতে পারে, ফ্লেক্সিবল হতে পারে, ঠিক আছে, আর কি হতে পারে, আর হতে পারে ডায়াথার্মিক, আর কি হতে পারে অ্যাডিয়াবেটিক, আর কি হতে পারে বলা হয় পারমিয়েবল, আর কি হতে পারে ইমপারমিয়েবল, আর কি হতে পারে কন্ডাক্টর, আর একটা নন কন্ডাক্টর। আরো অনেক রকমের হতে পারে, তো মেনলি এগুলোই, ঠিক আছে। শক্ত, তাই না, শক্ত একদম হার্ড, যেমন তোমার ওয়ালটা হতে পারে, ঘর তুমি যে ঘরে ধরো বসে ক্লাসটা দেখছো, তো তোমার যে বাইরের যে ওয়ালটা আছে একদম পুরো শক্ত হয়ে আছে, তো ওটা রিজিড হয়ে গেল। ফ্লেক্সিবলটা কি, ফ্লেক্সিবল মানে অনেকটা ধরনের যে বেলুনের মতো, এই ধরো এই যে এইরকম থার্মিক, মানে ডায়াথার্মিক কি জিনিস, ডায়াথার্মিক মানে এটা একটু স্টার মার্কস করে রাখো, এটা একটু ইম্পর্টেন্ট। ডায়াথার্মিক এখানে একবার লিখে দিচ্ছি, ডায়াথার্মিক, এটা মনে রাখবে। ডায়াথার্মিক কি জিনিস, ডায়াথার্মিক হচ্ছে এমন বাউন্ডারি যার মধ্যে দিয়ে কি হিট ফ্লো করতে পারে, এমন বাউন্ডারি যার মধ্যে দিয়ে কি করতে পারে, হিট ফ্লো করতে পারে, ফ্লো হতে পারে। নেক্সট আসছি অ্যাডিয়াবেটিক, এটাও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। অ্যাডিয়াবেটিক কি বলবো, এমন বাউন্ডারি যার মধ্যে দিয়ে কিন্তু হিট ফ্লো হতে পারে না, কি বলবো, অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কি বলবো, যে এমন বাউন্ডারি, এমন বাউন্ডারি মধ্যে দিয়ে হিট ফ্লো হতে পারে না, ঠিক আছে। হলো, এখানে এখানে বইয়ে দেখবে লেখা থাকবে ডেল্টা কিউ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, ডেল্টা কিউ ইকুয়ালস টু জিরো লেখা আছে, মানে কিউ অ্যাকচুয়ালি কি, কিউ অ্যাকচুয়ালি হিট বোঝায়। যেমন টেম্পারেচার যদি বলি তাপমাত্রা, তাকে আমরা কি দিয়ে বলি, টি দিয়ে বলি, তাই না? ঠিক সেরকম হিটকে আমরা কিউ দিয়ে বলি। তো ওখানে ডেল্টা কিউ মানে ডিফারেন্স, ধরে নাও কিউ টু মাইনাস কিউ ওয়ান, ঠিক আছে, ওটাকে আমরা ডেল্টা কিউ বলি। তো এই ডিফারেন্সটা কি, জিরো হচ্ছে। পারমিয়েবল, দেখো পারমিয়েবল মানেটা কি, পারমিয়েবল মানে মনে রাখবে আমাদের যেমন স্কিন, মানুষের স্কিন, ঠিক আছে, এখানে কি যার মধ্যে দিয়ে তোমার হিট এবং মাস দুটোই ট্রান্সফার হতে পারে, ঠিক আছে। মানে দেখো যে ঘামটা বেরিয়ে যাচ্ছে, পারমিয়েবল মানে যার মধ্যে দিয়ে শুধুমাত্র হিটই পাস হয়, অন্য কিছু পাস হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আর লাস্ট কি আছে, কন্ডাক্টর। কন্ডাক্টর মানে যারা ভালো কারেন্ট পাস করতে পারে বা হিট পাস করতে পারে, আর একটা নন কন্ডাক্টর যারা পারে না। তো দেখো বুঝলে কি বুঝলে না, এত ধরনের বাউন্ডারি ওয়াল কিন্তু আমাদের হতে পারে, হয়েছে? তাহলে তোমাদের একটা ছবি দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ ব্যাপারটা, অনেকেই হয়তো বুঝতে পেরেছো কি জিনিস এটা। তো এই কি করলো, দেখো ওই যে ওর বডি দেখো ভেদ করে চলে গেল, ওর বডিটা দেখো ভেদ করে এপার ওপার হয়ে গেল, তাই না? তাহলে এটা কি ধরনের বাউন্ডারি হতে পারে, কি ধরনের বাউন্ডারি ওয়াল হতে পারে? তো দেখো এটাকে আমরা পারমিয়েবল বলতে পারি কিন্তু, তাই কি না, পারমিয়েবল বলতে পারি, বলতে পারি তো। দেখো নেক্সট পয়েন্ট করো টাইপ অফ সিস্টেমস। দেখো তোমার সামনে তিনটে ছবি আছে, একটা খুব সুন্দর চায়ের কাপ, সকাল সকাল মা তোমার সামনে দিয়ে গেছে, ধোয়া ধোয়া উঠছে। আর একটা কি, ঢাকনা দেওয়া আছে। আর একটা তোমার এই গরমের সময় তোমাদের সবার কাছে হাতের কাছে থাকে একটা ওয়াটার বটল, তাই তো। থ্রি টাইপস লিখে রাখো, তিন ধরনের হতে পারে। কি কি, একটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, ক্লোজ, আর একটা আইসোলেটেড, আইসোলেটেড। আচ্ছা যাই হোক, এক এক করে বুঝি আমরা। ফার্স্টে দেখো ওপেন আছে, ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কি, ওপেন সিস্টেম হচ্ছে সকালবেলা ধরে নাও মা তোমাকে এক কাপ চা দিয়ে গেল, ঠিক আছে, তো দেখো সেখান থেকে ধোয়া বেরোচ্ছে। তো দেখো এখানে কি কি চেঞ্জেস হচ্ছে, তো এখানে অ্যাকচুয়ালি বলা হয় যেখানে হিট প্লাস মাস দুটোই ট্রান্সফার হচ্ছে, দুটোই ট্রান্সফার হয়, তাকে আমরা বলছি ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম কাকে বলবো, যেখানে হিট এবং মাস দুটোই কি হয়, ট্রান্সফার হয়, হিট এবং মাস
দুটোই কি ক্লোজ সিস্টেম, ঠিক আছে। যেখানে বলা হচ্ছে হিটটা ট্রান্সফার হতে পারে কিন্তু মাস পারে না। ক্লোজ সিস্টেমে কি, যেখানে হিট ক্যান ট্রান্সফার বাট মাস ডাজন্ট ট্রান্সফার, ঠিক আছে। তাহলে ক্লোজ সিস্টেম কাকে বলবো, যেখানে হিটটা ট্রান্সফার হতে পারে কিন্তু মাসটা ট্রান্সফার হতে পারে না, মাস ট্রান্সফার হতে পারে না। কেমন, তুমি হয়তো ধরো না ধোয়া উঠছিল, তুমি এর উপরে ঢাকনা দিয়ে দিয়েছো, তুমি এর উপরে কি ঢাকনা দিয়ে দিয়েছো, তাহলে ঢাকনাটার গায়ে তো সব জলীয় বাষ্পগুলো লেগে যাচ্ছে, ওটা তো আর সিস্টেম বা কাপ থেকে বেরিয়ে চলে যাচ্ছে না, যাচ্ছে কি, যাচ্ছে না। কিন্তু চায়ের কাপটা অনেকক্ষণ রেখে দিয়েছো, এখন চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, তার মানে হিটটা তো রিলিজ করে দিয়েছে কিন্তু ওর মাসটা কিন্তু ট্রান্সফার করতে পারেনি, তার কারণ মুখের উপর তুমি কিছু একটা দিয়ে দিয়েছো। আর এটা কি ধরনের বাউন্ডারি বলতে পারি, মুখের উপর যেটা প্লেটটা দিয়েছি, একদমই ঠিক, রিয়েল বাউন্ডারি, তাই না, একদম ঠিক। এই তো তোমরা পারছো, পারবে না মানে পারতেই হবে, হয়েছে। আচ্ছা লাস্ট দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে আইসোলেটেড। তাহলে আইসোলেটেড কাকে বলবো, আইসোলেটেড বলা হয় যেখানে হিট বা মাস কোনোটাই ট্রান্সফার হয় না, হিট আর মাস কোনোটাই ট্রান্সফার হয় না, তাকে আমরা বলবো আইসোলেটেড। দেখবে থার্মোফ্লাক্স, তাই না, যে তুমি মা গরম জল দিয়ে দিয়েছে ঠান্ডার দিনে, তুমি নিয়ে রেখে দিয়েছো, তবে এটা ঠিক যে এটা কিন্তু কমপ্লিটলি আইসোলেটেড না, ওই ধরো 5 ঘন্টা 10 ঘন্টা পর কিন্তু অটোমেটিক আবার ঠান্ডাই হয়ে যায়, তাই না। বা বাড়িতে দেখবে হটপট গুলো থাকে, তাই না, মারা খাবার রাখে। যাই হোক, সেই কাজটা চলছে প্রসিডিওরটা, কিন্তু এই একই কনসেপ্টে কিন্তু জিনিসগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে তোমরা আমাকে বলবে ওপেন না ক্লোজ আইসোলেটেড, ঠিক আছে। আমি 3টে অপশন দিচ্ছি, 4টে অপশন হয় তোমাদের, আমি 3টা দিচ্ছি, ঠিক আছে। কোনটা হবে, আর সেটা কি, তুমি যেটাতে আমার ক্লাসটা দেখছো, ঠিক আছে, কিসে দেখছো আমার ক্লাসটা বলো, হ্যাঁ, ফোন, ঠিক আছে। তোমার যে সেল ফোন, সেটা কি ধরনের সিস্টেম, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো ওপেন ক্লোজ আর আইসোলেটেড, এটা আমাকে কমেন্টসে জানাও, ঠিক আছে, কমেন্টসে জানাও, এটা হোমওয়ার্ক, একটু ভেবে আমাকে কিন্তু কমেন্টসে জানাও। আর এই দেখো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাকে আমরা বলি পিস্টন, ঠিক আছে, এই যেটা ওঠানামা করছে। ধরো নাও তুমি একটা এইরকম এরকম একটা পাত্র নিয়েছো, ঠিক আছে, যার গায়ে কি আছে, এরকম মুভেবল পিস্টন আছে, যেটা ইজিলি ওঠানামা করতে পারে, ঠিক আছে, দেখতে পাচ্ছ যেটা ওঠানামা করছে, বলো। এবার এই পাত্রের ভেতরে ধরে নাও তুমি অনেক গ্যাস নিয়েছো, তুমি এই পাত্রের মধ্যে ধরে নাও গ্যাস নিয়েছো, গ্যাস দিয়ে ভরপুর ফিল আপ করা আছে। তো দেখো এইখানে কি হতে পারে, তোমার দু ধরনের প্রেশার কিন্তু এখানে দু ধরনের কিন্তু প্রেশার তুমি দেখতে পারবে। একটা কি, গ্যাসগুলো যেগুলো ভেতরে গ্যাসগুলো আছে সেটা উপরের দিকে ঠেলবে, ঠিক আছে, আর বাইরের দিকেও একটা প্রেশার দেখা যাবে, তাই না। এক্সটার্নাল প্রেশার যেটাকে আমরা বলছি, বাইরে থেকে যে প্রেশারটা সেটাকে আমরা কি বলি, এক্সটার্নাল প্রেশার, এক্সটার্নাল প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশারও আমরা বলতে পারি, অ্যাটমসফেরিক প্রেশার, হয়েছে। তাহলে বাইরে থেকে এক ধরনের প্রেশার দিচ্ছি যেটাকে আমরা এক্সটার্নাল প্রেশার বা অ্যাটমসফেরিক প্রেশার বলছি, আর ভেতরে যে গ্যাসগুলো উপরে পিস্টনটাকে ঠেলছে এটাকে আমরা কি ইন্টারনাল প্রেশার বলতে পারি, তাই তো। আচ্ছা, এবার তোমাকে বলা হলো এই যে প্রসেসটা হচ্ছে এটা কি ধরনের সিস্টেম, ঠিক আছে। এখানে তোমার জন্য আরেকটা স্পেশাল কন্ডিশন বলে দিল, এইখানে যে বাউন্ডারি ওয়ালটা আছে সেটা আছে তোমার ইনসুলেটেড, কেমন আছে, ইনসুলেটেড বাউন্ডারি, ঠিক আছে, যে যার মধ্যে দিয়ে না হিট পাস করতে পারবে না। তাহলে আমাকে বলো যে এই যে পিস্টনটা আছে যেটা গ্যাস দিয়ে ফিল আপ করা আছে, এটা কি ধরনের সিস্টেম, ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেম না আইসোলেটেড সিস্টেম। যদি ভাবি, ধরো নাও তুমি মনে মনে ভাবছো যদি ওপেন হয় তাহলে কেমন হতে পারে, ওপেন হওয়ার কন্ডিশনটা কি আছে, হিট প্লাস মাস দুটোই কি ট্রান্সফার হবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হিট আর মাস ট্রান্সফার হতে পারে, কারণ ইনসুলেটেড বলে দিয়েছে, তার মানে হিট তো পারবে না, মাসটা সিস্টেম তো হবে না। এবার ক্লোজ সিস্টেম হতে গেলে কি হবে, হিট ট্রান্সফার হতে পারে কিন্তু মাস যেন না পারে। তাহলে এখানে তো হিটও ট্রান্সফার হচ্ছে না, মাসের তো দূরেই থাক, ঠিক আছে, গ্যাসটা কি বেরিয়ে চলে যাচ্ছে, এমন তো ব্যাপার না, কারণ উপরে পিস্টন আছে, ও যেটা ওঠানামা করছে, ঠিক আছে, ওটা তো পিস্টনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে না, গ্যাসটা বেরিয়ে যাচ্ছে না, এমন কি হচ্ছে, পিস্টনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে হবে না। আর তাহলে বাকি থাকে আইসোলেটেড, তাহলে তোমাদের মনে হতে পারে আইসোলেটেড সিস্টেম, তাই তো। কিন্তু এটা যদি তোমরা বলে দাও আইসোলেটেড, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। ক্লোজ ক্লোজ সিস্টেম, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি ধরনের সিস্টেম হয়ে যাচ্ছে, তাহলে ক্লোজ সিস্টেম। তো স্যার কি করে ক্লোজ সিস্টেম হচ্ছে, ওপেন হচ্ছে না,
আইসোলেটেড হচ্ছে না, ক্লোজ হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? ক্লোজ হতে গেলে তো আপনার হিট মাস ট্রান্সফার না হোক, কিন্তু হিটটা তো ট্রান্সফার হতে পারে। মাস ট্রান্সফার না হোক, কিন্তু হিট ওকে ট্রান্সফার হতে হবে, এটা হচ্ছে কন্ডিশনটা, তাই তো? তো এখানে তো হচ্ছে না। আপনি তো বললেন ইনসুলেটেড, যেখান দিয়ে হিট তো ট্রান্সফার হতে পারবে না। তো এইখানেই সেই মজার বিষয়টা, এটাকে একটু নোট ডাউন করবে, ঠিক আছে? এখানে একটু দেখো, থার্মোডাইনামিক্সে এনার্জিটা, থার্মোতে এনার্জি যেটা থাকবে, এনার্জি আমরা একটু আগে দেখেছিলাম ক্লাসিফিকেশনে, এনার্জি কত রকমের হতে পারে, ট্রান্সফরমেশন, বিভিন্ন রূপ যেখানে এনার্জি, দেখো খেয়াল করে দেখো, ওখানে আইদার হিট অথবা ওয়ার্ক, ঠিক আছে? এই দুটো ফর্মে কিন্তু হতে পারে এনার্জি। কি হয়? হিটের ফর্মে থাকবে, হিটের রূপে থাকবে, আর নইলে ওয়ার্কের রূপে থাকবে, ঠিক আছে? যদি তোমার দেখতে পাচ্ছ যে হিট নেই, তার মানে নির্ঘাত ওখানে ওয়ার্ক হচ্ছে, কার্য হচ্ছে। আর খেয়াল করে দেখো, কার্য তো হচ্ছেই, গ্যাসটা উপরে এক্সপ্যান্ড হওয়ার চেষ্টা করছে, তার মানে পিস্টনটা উপরে বারবার করে ঠেলার চেষ্টা করছে, আবার সেটা নিচে আসছে, আবার গ্যাসটা উপরের দিকে ঠেলার চেষ্টা করছে, তার মানে ওর কিছুটা কাজ করছে, কিছুটা ওয়ার্ক ডান হচ্ছে ওখানে, তাই না? তার মানে কিন্তু এখানে আমরা বলতে পারি এই যে সিস্টেমটা আছে, এটা কি ধরনের সিস্টেম? এটা ক্লোজ সিস্টেম। এখানে মাসটা যদিও ট্রান্সফার হচ্ছে না, কিন্তু হিট না হলেও এখানে ওয়ার্ক ডান হচ্ছে, কার্য হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা ক্লোজ সিস্টেম বলছি। দেখো বুঝলে কি বুঝলে না? তো এই যে ছোট ছোট কনসেপ্টটা, এগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। বোঝা গেল? নেক্সট যাচ্ছি তাহলে, নেক্সট যাচ্ছি। এবার নেক্সট চলো, যে আমরা তো এখানে মেনলি দুটো জিনিস পড়েছিলাম, একটা ম্যাক্রোস্কোপিক লেভেলের আর একটা মাইক্রোস্কোপিক। তো আমরা তো এখানে কেমিক্যাল থার্মোডাইনামিক্স পড়ছি, দ্যাটস ওয়াই এখানে কি আমাদের ম্যাক্রোস্কোপিক মানে বড় বস্তুর ক্ষেত্রে গল্পটা পড়তে হবে। তো এখানে ম্যাক্রোস্কোপিকের দুটো প্রপার্টি আছে, ঠিক আছে? দুটো ধর্ম বলতে পারি। কি কি? একটা লিখে রাখো, এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে স্টার মার্কস দিয়ে রাখবে, এখান থেকে কোশ্চেন হয়, এখান থেকে কিন্তু ফার্স্ট কোশ্চেন পাবেই। তুমি নিট বলো, তুমি যেই বলো, তুমি এইমস নার্সিং বলো, তুমি জেন পাস বলো, এখান থেকে কোশ্চেন পাবেই, 100% শিওর থাকো, ঠিক আছে? এটা খুব কিন্তু একটা পপুলার জায়গা। দেখো, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি নর্মালি টু টাইপস, ঠিক আছে? কত ধরনের? টু টাইপস। কি কি? একটা লিখে রাখো, এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ। একটা লিখে রাখো ইনটেনসিভ, ঠিক আছে? এক্সটেন্সিভ মানেটা কি? এক্সটেন্সিভ মানেটা কি? ভর সাপেক্ষ, মানে ভরের উপর নির্ভর করে। ভর সাপেক্ষ মানে ভরের উপর নির্ভর করে, ভর এর উপর নির্ভর করে, হয়েছে? আর ইনটেনসিভ মানে ভর নিরপেক্ষ, ভর নিরপেক্ষ মানে ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না। দেখো, কারণ এখান থেকে মেনলি আসে এক্সাম্পল, ঠিক আছে? এবার ভরের উপর নির্ভর করবো মানে, তো ধরে নাও প্রথমে তোমার এটা স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে তোমার পুরোটা মোটামুটি ফিল আপ করা ছিল, পরে দেখতে পাচ্ছ তোমার স্টেপ টু এ কমে গেছে, ঠিক আছে? এবার ধরে নাও তোমার এতটা পরিমাণে ছিল প্রথমে, ঠিক আছে? এবার তুমি কিছুটা খেয়ে নিলে, এবার সেটা চেঞ্জ হলে কি হবে? মাসটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে ভলিউমটা কি মাসের উপর ডিপেন্ড করছে, তাহলে এটা কি বলবো আমরা? এক্সটেন্সিভ হবে। তো ধরে নাও চায়ের কাপটাতে প্রথমে ধোয়া হচ্ছিল, ঠিক আছে? মা দিয়ে গেল গরম গরম চা, ঠিক আছে? তো তুমি এক চামচ দিলে, প্রথমে একটা করে নিলে, ঠিক আছে? তারপরে কি সঙ্গে সঙ্গেই চায়ের কাপটা ঠান্ডা হয়ে যাবে? নিশ্চয়ই হবে না। এটা কি হবে তাহলে? ভরের উপর কি নির্ভর করছে? করছে না। ভর যতই তোমার কমে যাচ্ছে, তবুও কিন্তু চায়ের কাপটায় চাটা কিন্তু গরমই থাকছে, তাহলে এটা কি হয়ে যাবে? ইনটেনসিভ প্রপার্টি কিন্তু, ইনটেনসিভ। দেখো বুঝতে পারছো কি পারছো না? টেস্ট, ঠিক আছে? তুমি ধরো নাও রসগোল্লা নিয়ে এসছে বাড়িতে মা, ঠিক আছে? বাড়িতে মা রসগোল্লা কিনে নিয়ে এসছে, এবার তুমি একটা রসগোল্লা পুরো কামড়ে নিলে, অর্ধেকটা আবার রেখে দিলে, হলো? তাহলে রসগোল্লা যা টেস্ট ছিল, আবার যখন অর্ধেকটা খাচ্ছ, যে অর্ধেকটা রেখে দিয়েছিলে সেই অর্ধেকটা যখন আবার খাচ্ছ, তখন কি টেস্টটা চেঞ্জ হয়ে যাবে? মিষ্টি থেকে কি ঝাল হয়ে যাচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। তাহলে টেস্টটা কি হচ্ছে? মাস পরিবর্তন হলেও টেস্টের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিনস এটা কি হতে পারে? এটা একটা ইনটেনসিভ, যেটা মাসের উপর নির্ভর করছে না। দেখো বুঝলে কি বুঝলে না? কালার এক্সটেন্সিভ আর ইনটেনসিভ কি হবে বলো? দেখো, কালারের ব্যাপারটা যদি আমি বলি, ধরে নাও তোমরা ওই রসনা খেয়েছো, রাসনা, এই গরমের সময় রাসনা খায় না? ছোটবেলায় তো খেয়েছো হয়তো, নাকি? এবার ধরে নাও এই জলের মধ্যে রসনা মিশিয়ে দিয়েছো, তাহলে অরেঞ্জ কালারের হয়ে গেল। এবার সেখান থেকে তুমি 1 কাপ খেয়ে নিলে, তাহলে রসনা 1 কাপ খেয়ে নেওয়ার পরে কি রসনার কালারটা, অরেঞ্জ কালারটা কি চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে যাচ্ছে বা রেড হয়ে যাচ্ছে কি? হচ্ছে না, তাই না? তার মানে কালারটা কি হবে? মাস চেঞ্জ হলেও, মানে ভরের পরিমাণটা চেঞ্জ হলেও ওর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস কালার কি হতে পারে? একটা ইনটেনসিভ প্রপার্টি। দেখো বুঝলে কি বুঝলে না? তুমি কোনো একটা বিকার নিয়েছো, তার মধ্যে তুমি জল নিয়ে নিয়েছো, কথার কথা। তো সেরকম অনেকগুলো লেয়ার আছে, তো সবার উপরে যে লেয়ার, একটা লেয়ার আছে, তার নিচে আবার একটা লেয়ার আছে, তার নিচে লেয়ার আছে, চলতেই আছে, এরকম লেয়ার ফরম্যাট করে আছে মলিকিউলস গুলো।
তাই না? এবার তুমি ভাবো দেখি যে আমি সেকেন্ড লেয়ারের এই জলের মলিকুলসটার কথা বলছি, ধরে নাও। তো আমি যদি এর কথা বলি, দেখো ও কিন্তু সব দিক থেকে টান অনুভব করছে, হ্যাঁ কি না? কেমন ব্যাপারটা? দেখো ওর এই সাইডে যে আছে ও ওকে টানছে, ওর এই সাইডে যে আছে ওই ওকে টানছে, ওর নিচে যে আছে সে ওকে টানছে, ওর উপরে যে আছে ও সে টানছে। তার মানে ও সব দিকে কিন্তু ইকুয়াল টান অনুভব করছে, তাই না? তার মানে কিন্তু ওর শেপের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ হবে কি জলের মলিকুলসটা? চেঞ্জ হবে না, কিন্তু ও ও জায়গাতেই ফিক্সড হয়ে আছে, কোনো নড়াচড়া কিন্তু করতে পারছে না। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, ওপরের কোনো একটা জলের লেয়ার নিও, ওপরে কোনো একটা জলের মলিকুলস নিও, ধরুন হচ্ছে এই মলিকুলসটা, এ কি হতে পারে? এ খেয়াল করে দেখো, এ ডান দিকে টানছে, বা দিকেও টানছে, ঠিক আছে, নিচেও টানছে, কিন্তু ওপরের দিকে কেউ টানার মতন কেউ আছে? কেউ নেই কিন্তু। তার মানে ডান দিক আর বাঁ দিক কি একে অপরকে যদি ক্যান্সেল আউটও করেও দেয়, কিন্তু নিচের দিকে ও টানটা কিন্তু অনুভব করছে, নিচের দিকে টানটা কি করছে? অনুভব করছে, তাই না? ওই কারণে কিন্তু বলা হয় যে যখন তুমি কোনো একটা টেস্ট টিউবে, স্পেশালি বলা হয় টেস্ট টিউবে যখন তুমি কোনো একটা সলিউশনকে নেবে, ঠিক আছে, যদি তোমরা কখনো দেখো, দেখবে টেস্ট টিউবে যখন তুমি সলিউশন নেবে, সেখানে কিন্তু সেখানে কিন্তু জল নাও বা যাই নাও সেটা একটু কার্ভ ফর্মে থাকে, একটু বাঁকা হয়ে থাকে। তার কারণটা ওই নিচের যে জলের মলিকুলস গুলো আছে, ওটা নিচের দিকে ওকে টান অনুভব করে। ঠিক আছে, তোমাদের যদি আমি ছবি দেখাই, দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এখানে সব কালারিং সলিউশন গুলো আছে, দেখো এই যে কার্ভ ফর্ম করে আছে, কার্ভ হয়ে আছে, তাই না? তার মানে কি নিচের যে মলিকুলস গুলো আছে ওদের উপরের লেয়ারটাকে, সবার ফার্স্টের লেয়ারটাকে নিচের দিকে টানছে। তার মানে ওখান থেকে একটা টান অনুভব করছে, এটাকে আমরা কি বলছি? সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এটাকে আমরা কি বলছি? সারফেস টেনশন। সারফেস টেনশন, সারফেস একটা টেনশন অনুভব করছে, ঠিক আছে, এখান থেকে সারফেস টেনশন। তাহলে আমাকে বলো এই সারফেস টেনশন সারফেস টেনশন এটা এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ? ধরো না তোমার কাছে এতটা জল ছিল, ঠিক আছে, টেস্ট টিউবে তুমি অতটা জল নিয়েছিলে, পরে জলটা কিছুটা ফেলে দিলে, তোমার জলটা ধরো না এতটা হয়ে গেল, তাহলে সারফেস টেনশন কমবে না বাড়বে না একই থাকবে? কি মনে হয়? অবশ্যই একই থাকবে, তাই না? তুমি জল বেশি নাও বা কম নাও, তুমি প্রথম জল যা ছিল সারফেস টেনশন যা অনুভব করছে, পরে নিলে তো ওই কার্ভটা নিচুই হবে নাকি এমন উপর দিয়ে যাবে? কার্ভটা তখন তো আর মানে একই থাকবে, নিচ দিয়েই তো যাবে, তাই না? তার মানে সারফেস টেনশন কিন্তু মাস চেঞ্জ করলেও সারফেস টেনশনে কোনো চেঞ্জ হবে না, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? ইন্টেন্সিভ। দেখো, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আরেকটা যেমন খুব পপুলার, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ পরীক্ষা কিন্তু এগুলো আসে, বারবার করে বলছি, ওই কারণে আমি জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা যেন এরকম করে বুঝে বুঝে অ্যান্সারটা দিতে পারো। এবার ইন্টেন্সিভ কি হবে বলো? ধরো নাও তুমি বিকারে এইচসিএল নিয়ে নিয়েছো, কি নিয়ে নিয়েছো? এইচসিএল নিয়ে নিয়েছো। তো ধরে নাও ওর পিএইচটা ধরে নাও কথার কথা 2, কথার কথা বলছি 2, ঠিক আছে। এবার সে বিকার থেকে ঢেলে তুমি একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা এইচসিএল নিয়ে নিয়েছো, ঠিক আছে। তাহলে ওই বিকারে যে এইচসিএল, বাকি যে এইচসিএলটা ছিল, ওর কি পিএইচ এর পরিবর্তন হবে কি হবে না? সেমি থাকবে, অবভিয়াসলি সেমি থাকবে, তাই না? তার মানে এটা কি হয়ে যাবে? এটাও আমাদের ইন্টেন্সিভ। দেখো, বুঝলে কি বুঝলে না? বোঝা গেল? একই রকম ভাবে মেল্টিং পয়েন্ট যদি বলি, বয়লিং পয়েন্ট যদি বলি, তাই না? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বলো কি হবে? জলের বয়লিং পয়েন্ট, প্রথমে ধরো একটা বড় বাটিতে তুমি জল ফোটাচ্ছিলে, গ্যাসের উপরে, গ্যাস ওভেনের উপরে তুমি একটা বাটিতে জল বসিয়ে দিলে, তোমার 100 ডিগ্রি সেলসিয়াস হলে কি হবে? ওটা ফুটতে শুরু করবে। এবার সেটা তুমি একটা বড় হাঁড়ির মধ্যে জল নিয়ে তুমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলে, অবভিয়াসলি কি হবে? সেই 100 ডিগ্রিতেই তো গিয়ে আবার সে ফুটবে, নাকি বেশি ডিগ্রি হলে তবে ফুটবে? সাইজ যেহেতু বড় নিয়ে নিয়েছি, এমন তো ব্যাপার নেই, তাই না? তার মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কি হচ্ছে? এটাও মাসের উপর ডিপেন্ড করছে না, তুমি জল বেশি নাও বা কম নাও, ওরা 100 ডিগ্রিতে গিয়ে ফুটবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটাও কি হবে? ইন্টেন্সিভ প্রপার্টি হবে। তো ঠিক আছে, আমি তাহলে জিনিসগুলো একবার লিখিয়ে দিই, ঠিক আছে, তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। কিন্তু এরকম করেই ভাববে, যখন এক্সামে আসবে কোশ্চেন, এই করে কিন্তু ভাবার চেষ্টা করবে যে এটা মাসের উপর ডিপেন্ড করছে কি করছে না, রিয়েল লাইফ দিয়ে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো আমি একটু লিখিয়ে দিই যে কোনগুলো এক্সটেন্সিভ, কোনগুলো প্রতিসরাঙ্ক। কি হবে এটা? তো দেখো, আমরা কি বলি যে দর্পণ বা আয়না তুমি ছোট নাও বা বড় নাও, অ্যাঙ্গেলটা তো সমানই হবে, মানে সেই একই অ্যাঙ্গেলেই তো ওরা ইয়ে হবে, তাই না? তার মানে এটাও কি হবে? মাস চেঞ্জ করলেও এটার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস এটা কি হবে? ইন্টেন্সিভ। তাই তো? বোঝা গেল ব্যাপারটা? আর কি হতে পারে? পড়ে যাচ্ছে, এবার তোমাকে আমি তোমার জামা ধরে আমি টেনে ধরে রাখছি, তাহলে কি হবে? তুমি কিন্তু অত স্পিডে কিন্তু আর যেতে পারছো না, তাই না? তোমাকে আমি বাধা দিচ্ছি। তো এই ব্যাপারটাকে বলা হয় যে কি? ভিসকোসিটি। ভিসকোসিটি, ঠিক আছে, যত গাঢ় হবে তত বেশি ভিসকাস, মানে তত স্লোলি মুভ করে, ঠিক আছে। তো তুমি খেয়াল করে দেখো, মধুর কৌটো থেকে তুমি 1 চামচ মধু নিয়ে খেয়ে নিয়েছো, তাহলে কি ওর ভিসকোসিটি কমবে না বাড়বে, না একই থাকবে? অবভিয়াসলি একই থাকবে, তাই না? আবার ওই ওই স্লো মোশনেই পড়বে, তাহলে এটা কি হবে? ইন্টেন্সিভ হয়ে যাবে। বোঝা গেল? দেখো, পারবে কি পারবে না? পিএইচ এর গল্প তো বললামই। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তোমরা সেল রিয়াকশনে পড়েছো হয়তো ইলেকট্রোকেমিস্ট্রিতে, ইএমএফ, ঠিক আছে, এটাও কি হবে? এটাও ইন্টেন্সিভ হবে, ঠিক আছে। তোমার খাতাতে কিন্তু কোনো থাকে মোল বলে কিছু থাকে, ঠিক আছে, যেমন ধরো মোলার ভলিউম, যেমন ধরো যদি মোল রিলেটেড কোনো কিছু থাকে, যেমন ধরো মোলার ভলিউম,
মোলার ভলিউম, তাহলে কি হবে? মোল মানেটা কি? একটা নির্দিষ্ট নাম্বার আছে 6.022 ইন্টু 10⁻23, তাই না? ওটা তুমি ফিক্সড করে দিয়েছো। এবার তাহলে কি হবে? মাসের তো চেঞ্জ হচ্ছে না আর, তাই না? মাসটা তো ফিক্সড হয়ে গেছে। তাই যদি কোনো মোলার কথা থাকে চোখ বন্ধ করে সেটা কি হবে? ইনটেনসিভ হবে। মনে থাকবে, চোখ বন্ধ করে সেটা কি হবে? ইনটেনসিভ হবে। যে কোনো মোলার প্রপার্টি, মোলার মাস বললো, মোলার ভলিউম বললো, মোলার এনার্জি বললো, যা ইচ্ছা বলুক, ঠিক আছে? এই কথা কিন্তু মনে রাখবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে মনে রাখবে, যদি দুটো এক্সটেন্সিভের মানে ডিভাইড করা হয়, দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি ডিভাইড করা হয় তবে কিন্তু একটা ইনটেনসিভ প্রপার্টি পাওয়া যায়। যেমনটা কি? যেমন ধরো ডেনসিটি। ডেনসিটি ডেনসিটি মানেটা কি? ঘনত্ব। মানে কি? মাস বাই ভলিউম। আর মাসটা কি বলো? মাসটা কি ধরনের প্রপার্টি? ওটা হচ্ছে এক্সটেন্সিভ, তাই না? এখনই দেখলাম। ভলিউমটা কি? এক্সটেন্সিভ। কিন্তু ডেনসিটিটা কি? ডেনসিটি হচ্ছে ইনটেনসিভ। মানে যদি এরকম কোথাও দেখো যে দুটো এক্সটেন্সিভ প্রপার্টি তোমার দেওয়া আছে, ওটা ডিভাইড করলে আমরা কিন্তু অলওয়েজ ইনটেনসিভ প্রপার্টি পাবো। ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলো একটু মনে রেখো, তাহলেই হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট যাচ্ছি। ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? নেক্সট পয়েন্ট করো ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম নর্মালি এখানে তিনটে ভাগে ভাগ করা হয়। ইকুইলিব্রিয়ামকে মেনলি আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেকানিক্যাল, মেকানিক্যাল, ঠিক আছে? একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে থার্মাল। অনেকের হতে পারে স্যার আয়নিক ইকুইলিব্রিয়াম মতো আছে, কেমিক্যাল আর আয়নিক প্রায় একই রকমের, ঠিক আছে? তো ওটাকে আমি আলাদা করে বলছি না। তো আপাতত আমাদের বলছি মেকানিক্যাল একটা, ঠিক আছে? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? যদি বলা হয় নেট ফোর্স, নেট ফোর্স যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়, ঠিক আছে, তাকে আমরা বলবো কিন্তু সেটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে। মানে ধরে নাও কোনো একটা বস্তু আছে, তুমিও এখান থেকে ধাক্কা মারছো, তোমার যা শক্তি আছে, তোমার বন্ধু এদিক থেকে ধাক্কা মারছে, দুজনের শক্তি সেম সেম আছে, তাহলে এই পাথরটা কি হবে বা যে বস্তুটা কি হবে? এক জায়গায় ফিক্সড হয়ে গেল, তাই না? তাহলে নেট ফোর্সটা কি হয়ে যাবে? নেট ফোর্স ইকুয়ালস টু কি বলতে পারি? 0 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কেমিক্যাল কি হবে? বলা হয় নো নেট কেমিক্যাল রিয়াকশন অকার্স, কোনো রকম রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে না। বলা হয় নো নেট কেমিক্যাল রিয়াকশন অকার্স, ঠিক আছে? নো নেট কেমিক্যাল রিয়াকশন অকার্স, কোনো রকম কেমিক্যাল রিয়াকশন কিন্তু এখানে হবে না। থার্মাল, থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলবো? এটা একটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা বডির উষ্ণতা, ধরো না কোনো একটা সিস্টেম আছে, ধরো পাথরটা আছে বা কিছু একটা আছে, ঠিক আছে? এর পুরো বডিতে যে টেম্পারেচার আছে, পুরো বডিতে টেম্পারেচার, ঠিক আছে, সেটা যদি বাইরের সারাউন্ডিংসের টেম্পারেচারের সাথে ইকুয়াল হয়ে যায়, দ্যাট মিনস সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে? এটাকে যদি আমি অন্যভাবে বলতে চাই, যে কোনো একটি বডির উষ্ণতা পরিবেশের উষ্ণতার সমান হলে তবে বলতে পারি সিস্টেমটি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে একটু দুটো লাইন লিখে রেখে দাও থার্মাল। গেল? তো এটা থার্মাল ইকুইলিব্রিয়ামটা আরো ডিটেলসে আমরা আলোচনা করবো জিরোথ লতে, ঠিক আছে? আচ্ছা, এবার থার্মোডাইনামিক্সে মেনলি আমাদের যে চারটে ল আছে, তার মধ্যে আমাদের টোটাল যে চারটে ল আছে, কি কি? একটা হচ্ছে জিরোথ ল, জিরোথ ল, একটা ফার্স্ট ল, একটা সেকেন্ড ল, আর একটা থার্ড ল, ঠিক আছে? তো এখানে বলা হয় যে থার্মোডাইনামিক্সের যতগুলো ল আছে, এই লগুলো তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সিস্টেমটি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। যখন এই লগুলো সবগুলো তখনই অ্যাপ্লিকেবল হবে, তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সিস্টেমটি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছি আমাদের প্রসেস, ঠিক আছে? তাহলে প্রসেস এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? প্রসেসটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রসেসটা ভালো করে পড়বে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এখান থেকেও কিন্তু ভালো কোশ্চেন আসে, হয়েছে? তো টোটাল আমাদের এখানে সাতটা প্রসেস আছে, সেভেন টাইপ, সেভেন টাইপস প্রসেসগুলো, 7 রকমের, ঠিক আছে? নাম্বার 1, প্রথমে আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক। নেক্সট আছে আইসোবারিক, আইসোবারিক। নেক্সট আছে আইসোকোরিক, ঠিক আছে? নেক্সট 5 নম্বরে আছে সাইক্লিক, 6 নম্বরে আছে রিভার্সেবল,
7 নম্বরে আছে ইরিভার্সিবল। দেখো হলো, এই টোটাল 7 রকমের প্রসেস আছে, ঠিক আছে। তো ফার্স্টে দেখো কি আছে, আইসোথার্মাল। আইসো, আইসো কথাটার অর্থ কি? সেম। আইসো মানে সেম, ঠিক আছে। তার মানে যাদের টেম্পারেচার সেম তাদেরকে আমরা কি বলি? আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে। এখানে বলা হয় তাহলে কি, টেম্পারেচার, টেম্পারেচার সেম মানে কি, টেম্পারেচার কনস্ট্যান্ট, ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। তো তুমি এইভাবে মনে রাখতে পারো, আইসো মানে সেম, আর থার্মাল, থার্মালের টি দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, বা আমরা বলতে পারি ডেল্টা টি, ডেল্টা টি বা ডিটি অর স্মল ডিটি, তাই না, ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, জিরো। বুঝে গেল? ডেল্টা টি বা স্মল ডিটি ইকুয়ালস টু জিরো। কখন ডেল্টা টি, কখন স্মল ডিটি ইউজ করি? যদি ডেল্টা টি যদি কোনো লার্জ চেঞ্জেস হয় তখন বড় হাতের ডেল্টা, আর যদি কোনো স্মল চেঞ্জেস হয় তাহলে কি স্মল ডি ইউজ করি, তাই তো। যাই হোক, নেক্সট আসছি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানেটা কি? দেখো অ্যাডিয়াবেটিক বাংলাতে রুদ্ধতাপীয় এই কথাটা বলা হয়, আর একটু আগে অ্যাডিয়াবেটিক আমরা দেখেছি যেখানে কি হিট কোনো রকম চেঞ্জেস হতে পারে, মানে হিটটা কনস্ট্যান্ট থাকবে। হিট কি থাকবে, যেটাকে আমরা কিউ বলছি সেটা কি হবে, কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে। তাহলে ডেল্টা কিউ, ডি কিউ বা ডেল্টা কিউ সমান সমান কি বলতে পারি, জিরো হতে হবে, তবে যদি সেটা কি হবে, তবে সেটা কি হবে, অ্যাডিয়াবেটিক প্রসেস হবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে কি হবে, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, কোনো হিটের এক্সচেঞ্জ হবে না, বা ইনসুলেটেড বাউন্ডারি যদি বলি, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে হিট আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্সটা কি, কে বলতে পারবে? এটা তো ছোটবেলার পার্থক্য, তো আসতো পরীক্ষায় মনে পড়ে। হিট কোনো একটা বডির হটনেস বা কোল্ডনেসকে বোঝায়, কতটা গরম কতটা ঠান্ডা, কোনো একটি বডির, বডি এর হটনেস और কোল্ডনেস কে বোঝায়। হিট কি, কোনো একটা বডির হটনেস আর কোল্ডনেস কে বোঝায়, ঠিক আছে। বস্তুটা কতটা গরম হবে কতটা ঠান্ডা হবে, এটাকে আমরা বলছি হিট। তার মানে এটা আরেকভাবে বলতে পারি যে কোনো একটা বস্তুতে কতটা এনার্জি আছে, কতটা, কতটা এনার্জি আছে, এটাকেই আমরা বলি হিট। কোনো বডিতে কতটা এনার্জি আছে। আর টেম্পারেচার কি হবে, যে টেম্পারেচার হচ্ছে ইন্টেন্সিটি অফ হিট, ইন্টেন্সিটি অফ হিট, বুঝে গেল। আচ্ছা, আইসোবারিকটা ইম্পর্টেন্ট। আইসো মানে আবার সেম, আর বার, বার দেখো কিসের ইউনিট বলো, প্রেসারের ইউনিট। তার মানে আমরা বলতে পারি যেখানে পিটা কি হবে, আইসো মানে সেম মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। যখন পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হবে, বা ডেল্টা পি অর ডিপি যাই বলি না কেন ইকুয়ালস টু কি হবে, যদি জিরো হয়, দ্যাট মিনস সেটা কি হবে, আইসোবারিক প্রসেস হবে। দেখো বোঝা গেল। নেক্সট আসছি আইসোকোরিক। আইসোকোরিক, আইসোকোরিক মানেটা কি? দেখো আইসো মানে আবার সেম, কোরিক মানে মনে রাখবে এখানে ভলিউমের কথা বলা হচ্ছে, ভলিউম, ঠিক আছে। যদি ভলিউমটা যদি আমার কনস্ট্যান্ট হয়, বা যদি ডেল্টা ভি অর ডিভি যাই বলি না কেন ইকুয়াল টু জিরো হয়, দ্যাট মিনস সেটা কি হবে, আইসোকোরিক সিস্টেম। বোঝা গেল। সাইক্লিক, সাইক্লিক মানেটা কি মনে রাখবে, একটা সাইক্লিক মানে বুঝতে পারছো সাইক্লো সিস্টেম, তাই না, সাইক্লিক সিস্টেম মানে ঘুরে ফিরে আবার সেম জায়গাতে আসবে। তো এখানে একটা কথা বলা হয় যে যে দুই বা তার বেশি ধারাবাহিক, ধারাবাহিক, ধারাবাহিক সিস্টেমের মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে যাই বলি না কেন, দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে আবার মানে পুনরায় ফিরে আসা, স্টার্টিং পয়েন্টে ফিরে আসা, ঠিক আছে। স্টার্টিং পয়েন্টে ফিরে আসা, আশাকে আমরা কি বলি, সাইক্লিক প্রসেস, ঠিক আছে। তো এখানে এই একটা ছবি তোমরা বই দেখতে পাবে বা এনসিআরটি খুললে দেখতে পাবে, এখানে ধরে নাও এ, এটা বি, এটা সি আছে। তার মানে এ থেকে এই যে বি আছে, বি থেকে আবার সি, সিতে যাচ্ছে, সি থেকে আবার এতে আসছে, এ থেকে বিতে, বি থেকে আবার সি, সি থেকে আবার এ, এই যে একটা চক্রীয় প্রক্রিয়া, ঠিক আছে। এটাকে আমরা বলছি সাইক্লিক প্রসেস। রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল, রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল, এটা ভালো করে বুঝবে। রিভার্সিবল আমরা পড়েছি, রিভার্সিবল ব্যাপারটা, রিভার্স মানে উল্টো ফিরে আসবে, তাই না। আচ্ছা, ব্যাপারটা কি, যে প্রক্রিয়ায় ইনফাইনাইট নাম্বার অফ স্টেপে হয়, এখানে কয়েকটা কথা অবশ্যই মনে রাখবে। নাম্বার ওয়ান, এটা কি রিভার্সিবল যে প্রক্রিয়াটা হবে সেটা কি হবে, ইনফাইনাইট মানে ইনফিনিটি নাম্বার অফ স্টেপে ঘটে, ঠিক আছে, অসংখ্য স্টেপে ঘটে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ, স্টেপ, এখানে অ্যাকচুয়ালি স্টেপ বলতে স্মল স্টেপ বলা হয়, ঠিক আছে, ইনফাইনাইট নাম্বার অফ স্মল স্টেপে ঘটে, খুব ছোট ছোট ধাপে ঘটে, ঠিক আছে।
আরেকটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে খুব স্লোলি ঘটে, খুব স্লোলি ঘটে। হয়ে গেল? তার মানে এমন একটা প্রক্রিয়া যেটা কি হবে, অসংখ্য ছোট ছোট ধাপে হয় আর খুব ধীরে ধীরে হয়। ঠিক আছে? আর কি হতে পারে এর প্রপার্টি মনে রাখবে, থার্মাল ইকুইলিব্রিয়াম বজায় থাকে। এখানে কি হয়, থার্মাল ইকুইলিব্রিয়াম, অবশ্যই যেটা একটু আগেই দেখলাম যে পুরো বডির যে টেম্পারেচার হবে সেটা যেন পরিবেশের টেম্পারেচার সাথে ম্যাচ করে, মানে ইকুইলিব্রিয়ামে থাকে। ঠিক আছে? তাহলে বলবো থার্মাল থার্মাল ইকুইলিব্রিয়াম বজায় থাকে। ঠিক আছে? 4 নাম্বার দিয়ে লিখে রাখবে যে, যেটা আরেকটা ইম্পর্টেন্ট, যে এই প্রসেসে কমপ্লিট করতে অসীম সময় লাগে, মনে রাখবে। রিভার্সিবল প্রসেসটা কমপ্লিট করতে, এই প্রসেস কমপ্লিট হতে অসীম সময় লাগে। এখানে বলা হয় ড্রাইভিং ফোর্স এবং অপোজিং ফোর্স এর মধ্যে স্মল ডিফারেন্স থাকে। আর এখানে আরেকটা লাস্ট পয়েন্ট যেটা মনে রাখবে সেটা হচ্ছে সারাউন্ডিংস অলওয়েজ ইকুইলিব্রিয়াম উইথ সিস্টেম। আমার সিস্টেমের সাথে সারাউন্ডিংস কি থাকবে, ইকুইলিব্রিয়াম। এটা আমাদের ইকুইলিব্রিয়াম সাইন, আমরা সবাই জানি, তাই না? ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে সব আমাদের রিভার্সিবল প্রসেস। এবার যেটা আসছি সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে? এবার নেক্সট পয়েন্ট করো, এখানে রিভার্সিবল যা পড়লাম তারই উল্টোটা, তাই না? এখানে বলা হয় ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সের মধ্যে ডিফারেন্স অনেক বেশি, ওখানে কম ছিল। ফার্স্ট পয়েন্ট এটা লিখে রাখো যে, আর একটা সেটা হচ্ছে ফাইনাইট টাইমে সম্পন্ন হয়, একটা নির্দিষ্ট টাইমে এটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে একটু মনে রাখতে হবে। বলা হয় যে যত ন্যাচারালি প্রসেস আছে সবাই কি ইরিভার্সিবল। তোমাকে ধর বলে দিল যে পাহাড় থেকে জল পড়ছে, এটা রিভার্সিবল প্রসেস না ইরিভার্সিবল প্রসেস, তাহলে কি বলবো, অবশ্যই ইরিভার্সিবল প্রসেস, কারণ ওটা অটোমেটিক হচ্ছে, ন্যাচারালি হচ্ছে। ঠিক আছে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়ছে, ওটাও ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে? এবার ধরো না তুমি পাখা ঘোরাচ্ছ, সুইচ অন করলে ফ্যান ঘুরছে, এটা কি ইরিভার্সিবল হবে? অবশ্যই হবে না। ঠিক আছে? নেক্সট যাচ্ছি। নেক্সট পয়েন্ট যেটা দেখো, স্টেট, একটা ওয়ার্ড আছে স্টেট। স্টেট মানেটা কি বুঝি আমরা, যে তোমার এখনকার অবস্থা, কারেন্ট সিচুয়েশন, তাই না? কারেন্ট বলা হয় যে যদি টেম্পারেচার, প্রেশার, ভলিউম বা ইন্টারনাল এনার্জি বা মোল এদেরকে যদি চেঞ্জ করি, এদের চেঞ্জ চেঞ্জ করলে কি হবে, সিস্টেমের স্টেট চেঞ্জ হয়, সিস্টেমের স্টেট চেঞ্জ হয়। এই ব্যাপারটা ঠিক আছে? কি বলি এদেরকে তাহলে, স্টেট ভেরিয়েবল, যাদের জন্য সিস্টেমের স্টেটটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, স্টেট ফাংশন। কাকে বলবো, যে কিছু জিনিস আছে, লিখে রাখো, কিছু জিনিস কি সেটা পরে বলছি, ঠিক আছে, পরে আলোচনা করছি। কিছু জিনিস যা কোনো একটি সিস্টেমের এর ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেট এর উপর নির্ভর করে, স্টেট এর উপর ডিপেন্ড করে। হলো? তাহলে কিছু জিনিস আছে যা কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, তাকেই আমরা বলবো স্টেট ফাংশন। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে বলা হয় পাথ ফাংশন। একই রকম ভাবে আমরা বলবো পাথ ফাংশন লিখে রাখো, পাথ ফাংশন। তাহলে কি বলবো, যে কিছু জিনিস আছে যা পাথের উপর ডিপেন্ড করবে, তাই না? আমরা বলতে পারি ডিপেন্ডস অন পাথ, তাই না? অর্থাৎ কি বলতে পারি, অর্থাৎ অর্থাৎ যদি আমরা টেম্পারেচার, প্রেসার, ভলিউম বা মোল, ঠিক আছে, বা ইন্টারনাল এনার্জি এদেরকে যদি চেঞ্জ করলেও কি হবে, সিস্টেমের প্রপার্টি চেঞ্জ হবে। চেঞ্জ করলে
এদেরকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, সিস্টেমের পাথ চেঞ্জ হবে, সিস্টেম এর কি হবে, পাথ চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হবে। তাহলে তাদেরকে আমরা কি বলবো, পাথ ফাংশন বলবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয় যেমন, তো এখানে মনে রাখবে যে পাথ ফাংশন মেনলি দুটোই আছে, পাথ ফাংশন মেনলি দুটোই আছে, একটা কি ওয়ার্ক, একটা কি ওয়ার্ক ডাব্লিউ দিয়ে বলছি, একটা হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে আমাদের হিট, হিট কিউ, স্মল কিউ বা ক্যাপিটাল কিউ যাই বলি না কেন, এই দুটোই একমাত্র হচ্ছে পাথ ফাংশন, এগুলো বাদে যা কিছু থাকবে সবগুলোই হয়ে যাবে তোমার স্টেট ফাংশন। ঠিক আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন হয় যে কোনটা স্টেট ফাংশন কোনটা পাথ ফাংশন বলো, এটাই মনে রাখবে যে ওয়ার্ক আর হিট একমাত্র স্টেট ফাংশন, ওয়ার্ক আর হিট একমাত্র পাথ ফাংশন, তার বাদে যত আছে সবাই স্টেট ফাংশন। ঠিক আছে, যে পাহাড়ে তোমাকে উঠতে হবে, ঠিক আছে, তুমি দার্জিলিং ঘুরতে যাচ্ছ, তাহলে একটা কি হতে পারে, একটা খাড়া ঢাল বরাবর উপর দিকে উঠতে হতে পারে, যেমন এই লোকটা ভদ্রলোক উঠছে। আরেকটা কি হতে পারে, গোল গোল হয়ে পাহাড়ের যে রাস্তাগুলো হয় গোল গোল হয়ে তুমি উপরে উঠছো, তাহলে কি বলো যে কোন ক্ষেত্রে তোমার এনার্জিটা কম লাগবে। তো তুমি যদি গোল গোল গাড়িতে করে গোল গোল রাস্তায় যাও, ঠিক আছে, আলটিমেট তো গন্তব্যস্থল একই, তোমার এটা ইনিশিয়াল, আর তুমি উঠবে এই পাহাড়ের চূড়োতে, তাই না, তুমি উঠবে এই চূড়োতে উঠবে, তাই কি না, তুমি আছো এখানে তুমি উঠবে ওখানে, তাহলে কোন ক্ষেত্রে তোমার এনার্জি কম লাগবে। দেখো এইভাবে সোজা যদি খাড়া ঢাল বরাবর উঠতে যাও তোমার এনার্জি অনেক বেশি লাগবে, তুমি বেশি হাঁপিয়ে যাবে, আর এরকম গাড়িতে গোল গোল রাস্তা দিয়ে যাও তোমার এনার্জি কম লাগবে, তাই না, যতই তোমার রাস্তাটা হয়তো উপরে বেশি মানে অনেকক্ষণ ধরে যেতে হবে, কিন্তু তোমার সময়টা তোমার এনার্জিটা কিন্তু অতটা খরচ হবে না, তাই না। তার মানে আমরা বলতে পারি যে পাথের উপর ডিপেন্ড করছে আমাদের ওয়ার্ক ডানটা, তাই না, বোঝা গেল, সিস্টেম এর এনার্জি। হ্যাঁ, আর একটু আছে, হাঁপিয়ে যেও না, আর একটু আছে, জিনিসটা একবার শেষ করেই তারপরে দি এন্ড করো, ঠিক আছে, আমরা মানে প্রকাশ করি, তাই না, সিস্টেমের এনার্জিটাকে আমরা কি করি দুটো ফরম্যাটে প্রকাশ করি। অ্যাকচুয়ালি বলা হচ্ছে সিস্টেমের এনার্জি মানেটা কি, ধরে নাও সিস্টেম আর এখানে আছে সারাউন্ডিংস, ঠিক আছে, সিস্টেমে কিছু এনার্জি আছে, ঠিক আছে, যেটা তুমি কি সারাউন্ডিংসে পাঠাবে, এবার এই এনার্জিটাকে আমরা কি দুটো ফরম্যাটে ইউজ করতে পারি, দুটো ফরম্যাটে তুমি পাঠাতে পারো, ঠিক আছে, কি কি, একটা আইদার হিটের ফরম্যাটে, ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়ার্কের ফরম্যাটে, ওয়ার্ক ডানের ফরম্যাটে, ঠিক আছে, তাহলে এই দুটো ফরম্যাটে তুমি কিন্তু এনার্জিটা এক্সচেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এখন আমাদের ওই দুটো নিয়ে একটু আলোচনা করতে হবে যে হিট আর ওয়ার্ক কি ব্যাপার। এখানে জাস্ট একটা লাইনে বলে রাখি যে যদি সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, দ্যাট মিনস এটা কি হিটের ফরম্যাটে চেঞ্জ হয়েছে বলতে পারি। ওয়ার্কের ব্যাপারটা যদি একটু বলি, এখানে আমরা জানি ওয়ার্ক ডাব্লিউ সমান সমান কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই তো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা সূত্র, খুব পরিচিত। তো এখানে মনে রাখবে এখানে যে ওয়ার্কের কথা বলা হচ্ছে, আমাদের কেমিস্ট্রিতে যে আমরা ওয়ার্ক বলবো সেটা অ্যাকচুয়ালি বলা হয় প্রেশার ভলিউম ওয়ার্ক, মানে প্রেশার আর ভলিউমের রেসপেক্টে যে ওয়ার্কগুলো হয় পিভি ওয়ার্ক বলা হয়, ঠিক আছে। আমরা এখানে পিভি ওয়ার্ক নিয়ে আলোচনা করি, পিভি ওয়ার্ক নিয়ে আলোচনা হয়, আলোচনা হয়, মনে থাকবে কেমিস্ট্রিতে পিভি ওয়ার্ক নিয়ে আলোচনা হয়, মনে থাকবে। তাহলে এখানে ফোর্স বলতে এখানে কি বুঝবো, তাহলে প্রেশার, তুমি প্রেশার ক্রিয়েট করছো, আর ডিসপ্লেসমেন্ট মানে কতটা আয়তনের পরিবর্তন হলো, আয়তন, মানে ধরে নাও প্রথমে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল যেটা খুশি তুমি বলতে পারো, তাহলে বলতে পারি পি ডিভি অর পি ডেল্টা ভি, তাই না, দুটোই কারেক্ট, তোমার যেটা খুশি। এখানে ওয়ার্ক যখন বললাম এখানে একটা কথা একদম সুন্দর করে ভিভিআই দিয়ে লিখে রাখো, ভিভিআই দিয়ে লিখে রাখো যে সাইনের ব্যাপারটা মনে রাখবে, যদি ওয়ার্ক ডান, নাম্বার ওয়ান দিয়ে লিখো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, বাই দ্য সিস্টেম, মানে সিস্টেমের দ্বারা যদি ওয়ার্ক ডান হয়, মানে কোনো একটা কাজ যদি সিস্টেমের দ্বারা হয়ে থাকে, তাহলে তোমাকে সাইনটা কি করতে হবে, মাইনাস সাইন ইউজ করতে হবে সবসময়, ঠিক আছে, মনে থাকবে। আর 2 নাম্বার, যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়, অন দ্য সিস্টেম, তাহলে কি করতে হবে, তোমাকে পজিটিভ সাইন ইউজ করতে হবে ফর্মুলাগুলোতে, ঠিক আছে। যেমন ধরে নাও এই যে ফর্মুলাটা, ওয়ার্ক ইকুয়ালস টু পি ডেল্টা ভি, ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিভি আমরা বলতে পারি, তাই না। এবার যদি এখানে কোশ্চেনে বলা থাকে যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে, মানে সিস্টেম দ্বারা ওয়ার্ক হয়েছে, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ডিভি হয়ে যাবে, বোঝা গেল। এবার যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম যদি বলা হয় তাহলে কি হবে, ডাব্লিউ সমান সমান শুধুমাত্র পি ডিভি হবে। দেখো বুঝলে কি বুঝলে না, একই সূত্র, খালি সাইনের ডিফারেন্স হয়ে যাচ্ছে না, অন দ্য সিস্টেম না বাই দ্য সিস্টেম, মানে সাইনটা কি হবে। ধরে নাও সেই মুভেবল পিস্টন আছে, ঠিক আছে, একটা বিকার নিয়েছি, তার মধ্যে ধরে নাও কিছুটা গ্যাস মলিকুলস আছে, ঠিক আছে, আর একটা মুভেবল পিস্টন আছে ঠান্ডা,
যেটা ইজিলি কি করছে, ওঠানামা করতে পারে। এবার তাহলে কি হবে, তাহলে বাইরে থেকে আমরা জানি যে প্রেশার আছে, আবার ইন্টারনালি প্রেশার আছে, তাই তো? এই ব্যাপারটা এর আগেও দেখেছি আমরা। আচ্ছা, ভেতরে কি আছে, ভেতরে সব গ্যাস মলিকুল আছে, ঠিক আছে। তাহলে গ্যাসটা এখানে কি হয়ে যাবে, এখানে গ্যাসটা হয়ে যাবে আমাদের সিস্টেম, মনে থাকবে। আচ্ছা বেশ, এবার এইখানে তাহলে তোমার ভলিউমটা কি আছে, ধরে নাও V1 আছে, বা ভি ইনিশিয়াল আমরা বলছি, ঠিক আছে, VI দিয়ে বলছি, চলো হলো। এখানে তাহলে আমার ভলিউমটা আছে VI। এবার কি হলো, গ্যাসটা ধরো এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, গ্যাস এক্সপ্যান্ড এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে পিস্টনটা কি হবে, উপরের দিকে উঠে যাবে, হ্যাঁ কি না? গ্যাসটা যদি এক্সপ্যান্ড করে তার মানে কি, উপরের দিকে পিস্টনটা উঠে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বলো, ভলিউমের তো একটা চেঞ্জেস হয়েছে, তাই না? তাহলে কি হবে, ভলিউমটা কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে ভি ফাইনাল বলছি আমি এখানে, ঠিক আছে। ওয়ার্ক ডান হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান হলো। ওয়ার্ক ডান কার দ্বারা হলো, বলো, ভালো করে বুঝবে। ওয়ার্ক ডান কার দ্বারা হলো, বাই দ্য গ্যাস, তাই না? গ্যাস তো উপরে ঠেললো তবে তো পিস্টনটা উপরে গেল, তার মানে বাই দ্য গ্যাস হলো। গ্যাস তাহলে এখানে কি আমাদের সিস্টেম, তাই না? তার মানে আমরা বলতে পারি ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, বোঝা যাচ্ছে? তাহলে বাই দ্য সিস্টেম হয়, তাহলে সাইনের কি চেঞ্জ হবে, এখনই আমরা বললাম যদি ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয় তাহলে প্লাস, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যদি ফর্মুলাটা লিখতে হয় তাহলে কি লিখবো বলো, এক্ষেত্রে যদি আমাদের ফর্মুলাটা লিখতেই হয় তাহলে কি লিখতাম, ডাব্লিউ ইকুয়ালস টু আমার মাইনাস পি ডিভি, ঠিক আছে। ডিভি বলে তো তোমার যদি তাও অসুবিধা হয় তাহলে আমি এটাও লিখে দিচ্ছি, পি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাই না? এটাকে আমরা ডিরেক্টলি লিখছি মাইনাস পি ডিভি। দেখো বুঝলে কি বুঝলে না? তাহলে এখানে আমরা ডিরেক্টলি তাহলে কি লিখতে পারবো, ওয়ার্ক ডান তাহলে কি হয় ফর্মুলাটা, পি ডেল্টা ভি, তাই না? অন দ্য সিস্টেম বলেছে, আর অন দ্য সিস্টেম হলে কি হবে, অন দ্য সিস্টেম হলে পজিটিভ সাইন হবে। দেখো বুঝলে কি বুঝলে না, হলো। তো আমরা এখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমই পড়বো, ঠিক আছে। আমরা এখানে কি পড়বো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পড়বো, বোঝা গেল? আমরা কেমিস্ট্রিতে এখানটায় কি পড়বো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, যা হবে সিস্টেম দ্বারা, আমি প্রথমেই বলে দিয়েছি ফিজিক্স আর কেমিস্ট্রি ডিফারেন্সটা, বোঝা গেল ব্যাপারটা? রাখবে একটা নোট বলে লিখে রাখো, একটা জিনিস মনে রাখবে, যে ধরে নাও বলা আছে ওয়ার্ক ডান এগেনস্ট এগেনস্ট ভ্যাকিউম, ভ্যাকিউম মানে বুঝি তো ফাঁকা স্থান, তাই না? মানে এটা কি, সেখানে তো তোমার এই ধরনের এখানে পুরো ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, বা তুমি যে ঘরে বসে আছো সেই ঘরে কোনো একটা গ্যাস ঘুরে বেড়াচ্ছে, তার মানে সেখানে প্রেশার কি হবে, প্রেশারটা তো জিরো হয়ে যাবে, বাইরে থেকে তো কেউ প্রেশার দিচ্ছে না, ও নিজের মতন ইচ্ছে মতন ঘুরে বেড়াচ্ছে, তাই না? প্রেশারটা তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তার মানে ডাব্লিউ সমান সমান কি হবে, আমরা তো এখনই বললাম ওয়ার্ক ডান যা বাই দ্য সিস্টেম করবো, ওয়ার্ক ডান এখানে বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে কোন ফর্মুলা নেবো, মাইনাস মাইনাস পি ডিভি নেবো। এবার তোমাকে বলে দিয়েছে ভ্যাকুয়ামে, ভ্যাকুয়ামে কি প্রেশারটা কি হবে, জিরো হয়ে যাবে, বা ভ্যাকুয়ামে যদি প্রেশার জিরো হয়ে যায় তার মানে আলটিমেট কি হবে, জিরো ইন্টু ডিভি, তাহলে ওভারঅল কি হচ্ছে জিরো, তার মানে ভ্যাকুয়ামে ওয়ার্ক ডান কি হবে, জিরো হয়ে যাবে। এটা কিন্তু একটা কনসেপ্টের জায়গা, ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ভ্যাকুয়ামে যদি ওয়ার্ক ডান জিজ্ঞেস করে তাহলে কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাকে যদি বলা হয় ওয়ার্ক ডান অফ ফ্রি এক্সপ্যানশন, ফ্রি এক্সপ্যানশন বলি না, এক্সপ্যান্ড করছে, একই শব্দ, দুটো আগের শব্দ আর এটা শব্দ ভ্যাকুয়াম একই ব্যাপার, তো সেখানেও কি হবে, পি ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। তার মানে যেহেতু আমরা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পড়ছি, তার মানে কি আমাদের ওই ফর্মুলাটাই নিতে হবে, পি ডিভি, তাহলে এখানে পিটা কি হয়ে যাবে, জিরো ইন্টু ডিভি ইকুয়ালস টু জিরো আলটিমেট। তার মানে তোমার যদি ভ্যাকুয়াম বলুক আর ফ্রি এক্সপেনশন বলুক, যাই বলুক না কেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ডানটা কি হবে, সবসময় জিরোই হবে। দেখো বুঝলে কি বুঝলে না, চলো লিখে ফেলো হিট, এইগুলোই বোঝার জায়গা, ঠিক আছে, এগুলো বুঝতে পারলে হয়ে গেল। আচ্ছা, হিট কাকে বলবো, হয় অ্যাক্রস দা বাউন্ডারি অফ এ সিস্টেম, কোনো একটা সিস্টেমের বাউন্ডারি বরাবর, পুরো বাউন্ডারি বরাবর যা ফ্লো হতে পারে সেটা হচ্ছে হিট, ঠিক আছে। এবার কখন এমনটা হবে, এক নম্বর পয়েন্ট বললাম যে যখন সিস্টেমটি স্টেট চেঞ্জ করে তখনই কিন্তু এই ফ্লো হয়, তখনই কি হয়, এই ফ্লো হয়, ঠিক আছে। আরেকটা কি বললাম, আর তখন টেম্পারেচারে কি হবে, ডিফারেন্স থাকবে বিটুইন সিস্টেম এবং সারাউন্ডিংস, ঠিক আছে। তখন কি হবে, টেম্পারেচারের একটা ডিফারেন্স থাকবে, সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কি হবে, টেম্পারেচারের একটা ডিফারেন্স থাকবে, বোঝা গেল?
এবার এই যে ফ্লো এর কথা বললাম, এই ফ্লোটা কোথা থেকে কোথায় হয় এটাও একটা পয়েন্ট মনে রাখবে। ফ্লো, টেম্পারেচারের যে ফ্লোটা, টেম্পারেচার এর ফ্লো অলওয়েজ হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার এ হয়। ঠিক আছে, টেম্পারেচার ফ্লো কোথা থেকে কোথায় হয় মনে রাখবো, যে টেম্পারেচারের ফ্লো অলওয়েজ হয় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে। হয়েছে? তার মানে তোমার যদি একটা গরম চায়ের কাপ থাকে, ওটা হচ্ছে সিস্টেম, ওর বাইরে যা আছে সেটা সারাউন্ডিংস। তার মানে গরম চায়ের কাপের যে টেম্পারেচারটা সেটা ধীরে ধীরে কি হচ্ছে, সারাউন্ডিংসে পাস হচ্ছে। সেই কারণে একটা সময় পর সারাউন্ডিংস আর সিস্টেম কি হচ্ছে, ইকুইলিব্রিয়াম স্টেটে আসে। যখন কি হবে, পুরো চায়ের কাপের টেম্পারেচারটা ধীরে ধীরে কার সাথে ম্যাচ করবে, সারাউন্ডিংসের সাথে। বোঝা গেল? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে হবে। আচ্ছা, এইখানে ধরে নাও এখানে একটা বিকারের মধ্যে তোমার কোনো একটা গ্যাস আছে, গ্যাস এ ধরে নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, যেটা আমাদের কাছে কি হবে, যেটা আমাদের কাছে সিস্টেম। এবার ওর টেম্পারেচার, যার টেম্পারেচার সমান সমান ধরে নিচ্ছি T1। ঠিক আছে? আর ওর বাইরে যেটা আছে সেটা কি, বাইরে যা আছে সেটা হচ্ছে সারাউন্ডিংস, সারাউন্ডিংস। ঠিক আছে, যার টেম্পারেচার কি হবে T2। হয়েছে? এখন বলা হয় কেস 1, কেস 1 এ কি বলবো, যদি ধরে নাও T1 গ্রেটার দেন T2 হয়, তার মানে T1 এর টেম্পারেচার বেশি T2 এর থেকে, তবে সিস্টেম টু সারাউন্ডিংসে হিট যাচ্ছে, তাই তো? যদি এটা হয় তাহলে আমরা কি বলতে পারি, যে সিস্টেম থেকে, সিস্টেম টু সারাউন্ডিংস, সারাউন্ডিংস কি হচ্ছে, হিট ফ্লো হচ্ছে, হিট যাচ্ছে, তাই তো? তাই তো? তাহলে সিস্টেম থেকে সারাউন্ডিংসে হিট যাচ্ছে। এবার তুমি আমাকে বলো, সিস্টেম থেকে সারাউন্ডিংস তার মানে বাই দ্য সিস্টেম হচ্ছে, তাহলে হিট ট্রান্সফার বাই দ্য সিস্টেম বলতে পারি আমরা। এটাকে কি বলতে পারি, আমরা একটু মুছছি, এটাকে আমরা কি বলতে পারি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে দ্যাট ইজ হিট ট্রান্সফার বাই দ্য সিস্টেম। হিট ট্রান্সফার কি বলতে পারি, বাই দ্য সিস্টেম বলতে পারি। আর বাই দ্য সিস্টেম হলে কি হবে, তাহলে কি হবে, সাইনটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? কোনো কিছু বাই দ্য সিস্টেম হলে সাইনটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তার মানে এখানে হিট, তার মানে কিউ ইকুয়ালস টু কি হবে, নেগেটিভ সাইনে আসবে ভ্যালুটা। দেখো, বুঝলে কি বুঝলে না? টু, কেস টুতে কি বলা হচ্ছে, ধরে নাও তোমার T1 লেস দেন T2। এবার সারাউন্ডিংসের টেম্পারেচারটাই, T2টা কোথায় ছিল, সারাউন্ডিংস ছিল, আর T1টা সিস্টেম ছিল। ধরে নাও সারাউন্ডিংসের টেম্পারেচারই বেশি, সারাউন্ডিংসের টেম্পারেচারই বেশি, তার মানে কি বলতে পারি, যে সারাউন্ডিংস থেকে সিস্টেমে, সিস্টেমে হিট যাচ্ছে, হিট যাচ্ছে, তাই তো? তাহলে কি হবে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম। তাহলে সাইনটা কি করতে হবে, পজিটিভ সাইন দিতে হবে, তার মানে কিউ এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। দেখো, কিউ সিস্টেম অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিউ এখানে অ্যাকচুয়ালি কিউ সিস্টেমের কথা বলা হচ্ছে, কিউ সিস্টেম, বুঝা গেল? আর আগেরটাও ছিল কিন্তু কিউ সিস্টেম, যা গল্প হচ্ছে কিউ সিস্টেমের রেসপেক্টে গল্প হচ্ছে। দেখো, বুঝতে পারলে প্রসেস করলাম, সেই প্রসেসের একটা গ্রাফ আছে, ঠিক আছে, গ্রাফ, কার সাপেক্ষে, পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি। ঠিক আছে, পি ভার্সেস ভি এর একটা গ্রাফ আছে। একটা গ্রাফ দিয়ে তোমাদের হয়ে যাবে, সেটা একটু দেখে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, একটু দেখে রেখো। ঠিক আছে, যে তোমাকে বলতে পারে যে কোনটায়, দেখো বেশি স্টিপার, অ্যাডিয়াবেটিকের গ্রাফটা কি বেশি স্টিপার, নিচুর দিকে আছে। নেক্সট আইসোথার্মাল, উপরে আইসোবারিক, আর এটা স্ট্রেট, নিচের যে নাম সেটা হচ্ছে আইসোকোরিক। এই গ্রাফটা একটু দেখে রেখো। আচ্ছা, নেক্সট চলো, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, ইন্টারনাল এনার্জিকে আইদার ইউ দিয়েও লেখা হতে পারে অথবা ক্যাপিটাল ই দিয়েও লেখা থাকে, দুটোই সঠিক। ঠিক আছে? আচ্ছা, ইন্টারনাল এনার্জি কি জিনিস, তো বলা হয় ইন্টারনাল এনার্জি হচ্ছে কোনো একটা সিস্টেম, ধরে নাও যে একটা সিস্টেম আছে, ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে অনেক ধরনের কি এনার্জি থাকে, এই সিস্টেমের মধ্যে কি বিভিন্ন ধরনের এনার্জি আছে, কাইনেটিক এনার্জি হতে পারে, পোটেনশিয়াল এনার্জি হতে পারে, রোটেশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, ট্রান্সলেশন এনার্জি, ঠিক আছে, যা কিছু হতে পারে। তো এই সব এনার্জিকে একসাথে বলা হয় ইন্টারনাল এনার্জি। বোঝা গেল? তাহলে কি বলবো,
সিস্টেমের এর মধ্যে বিভিন্ন ধরনের এনার্জি আছে, এনার্জি, ঠিক আছে। যেমন কি কি, যেমন হতে পারে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি, আর ই লিখে দিচ্ছি রোটেশনাল এনার্জি, প্লাস ভিই লিখে দিচ্ছি ভাইব্রেশনাল এনার্জি, প্লাস ট্রান্সলেশনাল এনার্জি, ই লিখে দিচ্ছি ট্রান্সলেশনাল এনার্জি, ঠিক আছে। আরও অনেক কিছু হতে পারে। তো এইসব এনার্জিকে একসাথে, এই সব এনার্জিকে এনার্জিকে একসাথে বলে ইন্টারনাল এনার্জি। দেখো বুঝলে কি বুঝলে না, এইসব এনার্জিকে একসাথে বলবো বলবো আমরা ইন্টারনাল এনার্জি। এখানে একটা নোট লিখে রাখবে, নোট বলে একটা কথা লিখে রাখবে যে কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জি কখনোই ক্যালকুলেট করা যায় না। মনে রাখবে, কি মনে রাখবে, যে কোনো সিস্টেম এর ইন্টারনাল এনার্জি, আমি আই দিয়ে বলছি, আই দিয়ে বলে আবার আয়নেশন এনার্জি ভেবে নেবে। কোনো সিস্টেমের ইউ মানে ইন্টারনাল এনার্জি, কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জি কখনোই কখনোই ক্যালকুলেট করা যায় না। মনে থাকবে, কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে কখনোই ক্যালকুলেট করা যায় না। তবে কি করে আমরা মেজারমেন্ট করবো, কি করে আমরা মেজারমেন্ট করবো, তাহলে এখানে বলা হয় যে ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করবো না, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জেস সেটাকে ক্যালকুলেট করা যায়। তাহলে কি ক্যালকুলেট করা যায়, যে ইন্টারনাল এনার্জি চেঞ্জেস, ইন্টারনাল এনার্জি চেঞ্জেস, যেটাকে আমরা ডিইউ বলতে পারি, একে ক্যালকুলেট করা যায়, একে ক্যালকুলেট করা যায়। মনে থাকবে, কোনো সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে কখনোই ক্যালকুলেট করা যায় না, কিন্তু ইন্টারনাল এনার্জির যে চেঞ্জেস, ইন্টারনাল এনার্জির চেঞ্জেসকে আমরা ক্যালকুলেট করতে পারি। মনে থাকবে, ইন্টারনাল এনার্জি চেঞ্জেস মানেটা কি, যেটাকে আমরা ডিইউ বলছি, ডিইউ বলে তো কি বলবো, ইউ2 মাইনাস ইউ1, ঠিক আছে। এই করে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। মনে থাকবে, এগুলো কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট এখানে আরেকটা কথা মনে রাখবে, যে ইন্টারনাল এনার্জি যেটা সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি যেটাকে আমরা ইউ দিয়ে বলতে পারি অথবা ক্যাপিটাল ই দিয়ে লিখতে পারি, এটা কি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের স্টেট ফাংশন, স্টেট ফাংশন। দেখো ইন্টারনাল এনার্জি, এনার্জি আলটিমেট, তখন তো আমরা বলছিলাম যে এক্সটেন্সিভ প্রপার্টি করে হবে যখন 10টা লোক আছে আর একটা জায়গায় দুটো লোক আছে, তো 10টা লোক থেকে দুটো লোক হয়ে গেল, তার মানে এনার্জি কি ধীরে ধীরে ম্যান পাওয়ার কমে গেল, মানে এনার্জি কমে গেল, তাই না। দ্যাট মিনস আমরা বলছি ভরের উপর নির্ভর করছে, দ্যাট মিনস এটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে। তো মনে রাখবে, এনার্জি যদি বলি সেটা ইন্টারনাল এনার্জি, এরপরে এনথ্যালপি, ওটা একটা এনার্জির রূপ, এনট্রপি এনার্জি রূপ, গিভস ফ্রি এনার্জি এনার্জি রূপ, ঠিক আছে। এগুলো যাই বলা থাকুক না কেন, সেটা কিন্তু আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। এবার সেখানে যদি মোলার এনথ্যালপি, মোলার এনট্রপি, মোলার কথা চলে আসে, তাহলে কিন্তু ওটা কিন্তু ইন্টেন্সিভ হবে। মনে থাকবে, আর তাছাড়া এনার্জি রিলেটেড যত টার্ম দেখবে সবগুলো কিন্তু আমাদের এক্সটেন্সিভ বলতে হবে। মনে থাকবে, নোট বলে লিখে রাখো যে এইটা ইন্টারনাল এনার্জি যেটা, সেটা একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, ইট অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। মনে থাকবে, এটা টেম্পারেচার, বুঝলে কি বুঝলে না, কারণ টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, যদি টি সমান সমান 0 হয় তবে ইউ যেটা ইন্টারনাল এনার্জি সেটাও 0 হবে, ডিইউ যেটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি সেটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো ক্লিয়ার হয়েছে, হচ্ছে জিরোথ ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে, জিরোথ ল এর মোস্ট ইম্পর্টেন্ট, যদি দুটি সাবস্টেন্স আলাদাভাবে তৃতীয় কোনো সাবস্টেন্সের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। থার্মাল ইকুইলিব্রিয়াম ব্যাপারটা বুঝি আমরা, তাই না। একটু আগে দেখলাম যে কোনো একটা সাবস্টেন্স যদি হয়, তার পুরো বডির যে টেম্পারেচার সেটা যদি বাইরের এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস এর টেম্পারেচারের সাথে সেম হয়, দ্যাট মিনস তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো। আচ্ছা, তো এখানে এটাই বলছে যে দুটো সাবস্টেন্স, ধরে নাও এ আর বি, ঠিক আছে, দুটো সাবস্টেন্স কি আলাদাভাবে সি এর সাথে কি আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো। তাহলে বলতে পারবো যে এ আর বি নিজেদের মধ্যেও থার্মাল ইকুইলিব্রিয়ামই থাকবে, এটা হচ্ছে আলটিমেট কথা, জিরোথ ল, ইম্পর্টেন্স অফ জিরোথ ল। এটা আমাদের কি হেল্প করবে, তো বলা হয় যে এই লট আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট দেয়। জিরোথ ল আমাদের কি হেল্প করে, থার্মাল থার্মাল ইকুইলিব্রিয়াম এর
ধারণা দেয়, ধারণা, বুঝা গেছে? আজকে যা যা করা হলো, চলো কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করে নিই, তাহলে জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি। আমরা জানি এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ। তার মানে ইন্টেন্সিভ মানে যেটা মাস এর উপর নির্ভর করে না, তাই না? যেটা মাসের উপর নির্ভর করবে না, তাহলে কি হতে পারে? তোমার দেখো আছে মাস, মাস তো হবেই না, মাস তো নির্ভর করবে সারফেস টেনশন, ভলিউম, ভলিউমও হবে না, এনথালপি মানে কি, এনথালপি হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, এটা হবে না। তার মানে সারফেস টেনশনটাই আমার কারেক্ট হবে। দেখো বলেছিলাম সারফেস টেনশন, তাই না? ক্যাটাগরাইজড দ্য প্রপার্টিজ ইনটু স্টেট অ্যান্ড পাথ ফাংশন। তো নিচে তোমাকে কতগুলো ইয়ে দেওয়া আছে, প্রপার্টিজ দেওয়া আছে, তো এগুলোর মধ্যে কোনগুলো স্টেট ফাংশন হবে, কোনগুলো পাথ ফাংশন হবে, সেটা লিখতে হবে। তো দেখো পাথ ফাংশন মানে আমরা কি চোখ বন্ধ করে কি ভাববো, হিট আর ওয়ার্ক, হিট অ্যান্ড ওয়ার্ক, এই দুটো যারা থাকবে, এই দুটো থাকলে সেটা হচ্ছে পাথ ফাংশন হবে, বাদ বাকি সবাই স্টেট ফাংশন। দেখো হিট আর ওয়ার্ক আছে কিনা, ওয়ার্ক আছে, হিটও আছে, তার মানে হিট আর ওয়ার্ক কি হবে, পাথ। আমি পি দিয়ে বলছি, ওয়ার্কটাও পাথ ফাংশন হবে, বাদ বাকি সবগুলো কি হবে, স্টেট ফাংশন হবে, স্টেট ফাংশন, এস দিয়ে বলে দিচ্ছি। দেখো বুঝলে কি? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, দেখো কি বলেছে যে আউট অফ বয়লিং পয়েন্ট, বিপি মানে বয়লিং পয়েন্ট, এনট্রপি, পিএইচ, ইএমএফ, ইন্টেন্সিভ প্রপার্টিজ আর, এর মধ্যে ইন্টেন্সিভ প্রপার্টি কি হবে, একটু আগে আলোচনা হয়েছে। দেখো ইন্টেন্সিভ বয়লিং পয়েন্ট বলেছে, বিপি বয়লিং পয়েন্ট কি হবে, ইন্টেন্সিভ প্রপার্টি যেটা মাসের উপর ডিপেন্ড করবে না। দেখো বয়লিং পয়েন্ট কি করবে, মাসের উপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি করবে না। তার কারণ আমি বলেছিলাম কি, তুমি বড় একটা পাত্রের মধ্যে জল গরম করো, ওর যা 100 ডিগ্রিতে জল ফুটবে, এবার তুমি ছোট একটা কাপের মধ্যে জল গরম করলে 100 ডিগ্রিতে ফুটবে। তার মানে বয়লিং পয়েন্টটা কি হবে, ইন্টেন্সিভ প্রপার্টি হবে, মানে আই দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে? আর এনট্রপি, এনট্রপি মানে কি, এনার্জি। মানে প্রথমে যে ওই একই কথা বললাম, 10টা লোক ছিল, পরে দেখা গেল কমে গিয়ে 2টো লোক হয়ে গেল, তার মানে মাস চেঞ্জ হলো, তার মানে কি এনার্জিও কমে গেল, তার মানে এটা কিন্তু হবে না। পিএইচ এর গল্পটা বললাম, পিএইচটা কি ইন্টেন্সিভই হবে, তাই না? তুমি এক বোতল HCl এর মধ্যে যা পিএইচ থাকবে, ওটাকে ঢেলে তুমি যদি একটা টেস্ট টিউব নাও, সেখানে পিএইচটা সেমই থাকবে, এমন না চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাও কি হবে, ইন্টেন্সিভ, আই দিয়ে বলছি। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাও ইন্টেন্সিভ হবে। তার মানে কোনটা কোনটা হচ্ছে, আমি যদি নাম্বারিং করে দিই 1 2 3 and 4, দ্যাট মিনস 1 3 আর 4, 1 আর 3 আর 4, বি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? 4 নাম্বার কোশ্চেন, সিস্টেম দ্যাট ক্যান নট এক্সচেঞ্জ এনার্জি অর ওয়ার্ক অ্যান্ড ম্যাটার উইথ দ্য সারাউন্ডিংস, এনার্জি, ওয়ার্ক অ্যান্ড ম্যাটার উইথ দ্য সারাউন্ডিংস। তার মানে সেটা কি হতে পারে, সিস্টেমটা কেমন হতে পারে? আমরা জানি সিস্টেম 3 রকম, একটা ওপেন, ক্লোজ অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে কি হিট অ্যান্ড মাস দুটোই এক্সচেঞ্জ হবে, তাহলে ওপেন তো এটা হবে না। ক্লোজ, ক্লোজ সিস্টেমে হিট ট্রান্সফার হবে কিন্তু মাসের কোনো ট্রান্সফার হবে না, আর আইসোলেটেড কোনোটাই ট্রান্সফার হবে না। এখানে ওটাই বলেছে, তার মানে এটা কি হবে, আইসোলেটেড সিস্টেম হয়ে যাবে, আইসোলেটেড, ঠিক আছে? আচ্ছা নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, হোয়েন দ্য সিস্টেম ডাজ নট এক্সচেঞ্জ হিট উইথ সারাউন্ডিংস, যখন সিস্টেম সারাউন্ডিংসের সাথে হিট এক্সচেঞ্জ করে না, দ্য প্রসেস ইজ কল্ড। তার মানে হিট এক্সচেঞ্জ করবে না, তাহলে আমরা কি বলবো, আমরা হিট মানেটা কি, কিউ, তাই না? তাহলে কিউ ইকুয়ালস টু 0 থাকবে, এক্সচেঞ্জ হবে না, দ্যাট মিনস কি হবে, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক প্রসেস। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন, এই প্রসেস ইজ কল্ড রিভার্সিবল, রিভার্সিবলের কন্ডিশনস গুলো লেখানো হয়েছে, ঠিক আছে? ওটা ভালো করে দেখবে। দেখো কি বলা আছে, প্রসেস ইজ কল্ড রিভার্সিবল হোয়েন, কখন ওটাকে রিভার্সিবল বলতে পারবে, সারাউন্ডিংস অ্যান্ড সিস্টেম চেঞ্জ, দেয়ার ইজ নো বাউন্ডারি বিটুইন সিস্টেম সারাউন্ডিংস, না এটাও হবে না, সারাউন্ডিংস ইজ অলওয়েজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সিস্টেম, হ্যাঁ এটা হবে। হচ্ছে দ্য ওয়ার্ক ডান ডিউরিং এক্সপ্যানশন অফ এ গ্যাস, একটা গ্যাস খুব এক্সপ্যান্ড করছে, তার ওয়ার্ক ডানটা কি হবে সেটা বের করতে বলেছে, তাই তো? সেখানে তোমার কি দেওয়া আছে, যে গ্যাস ফ্রম 4 dm3, মানে ভলিউম দেওয়া আছে টু 6 dm3 এগেনস্ট কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার অফ 3 atm, তোমার এখানে প্রেশার দেওয়া আছে, তার মানে ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি হবে, তুমি এখানে দেখো ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান ডিউরিং, এখানে আমরা কি পড়েছি কেমিস্ট্রিতে, আমরা এখানে কি বলবো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তার মানে তোমাকে নেগেটিভ সাইন নিয়ে কাজ করতে হবে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, মাইনাস পি ডিভি, তাই তো? তার মানে বলতে পারি মাইনাস পি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, বলতে পারি। এবার দেখো এখানে পি এর ভ্যালু কত দেওয়া আছে, প্রেশার দেখো 3 atm দেওয়া আছে, ইন্টু ভি ফাইনাল, ভি ফাইনাল মানে যে 6 dm3, তার মানে 6 মাইনাস ইনিশিয়ালি কত ছিল, 4 dm3 ছিল, তাহলে এটা ক্যালকুলেট করো, দেখো কত আসবে, তাহলে 1 dm3 ইকুয়ালস টু কিন্তু 1 লিটার বলতে পারি। তার মানে এখানে তুমি dm3 লিখে দিতে পারো, বা ওটাকে আমরা কি বলতে পারি, atm পার লিটার, মানে atm লিটার, হলো atm লিটার হয়েছে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত হবে, দেখো দেখি, হয়ে যাবে এটা হচ্ছে 2 মাইনাস 6, তাই তো? মাইনাস 6 atm dm3, তাই তো? মাইনাস 6 atm dm3 বা atm লিটার। তো দেখো এটা কি অপশানে আছে, দেখো অপশানে কিন্তু ইউনিটটা ভালো করে দেখো, জুলে আছে। তো দেখো এখানে গিভেন দেওয়া আছে 1 লিটার এটিএম মানে অত জুল, তার মানে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে, তার মানে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে, মাইনাস 6 ইন্টু
101.32 জুল। এটা তাহলে মাল্টিপ্লাই করো, তোমরা দেখো কত আসছে। দেখবে এটা আসবে অ্যাকচুয়ালি, তোমার আসবে, তুমি নর্মালি দেখো এখানে 606, তাই না? তো দেখো এর কাছাকাছি কোনটা আছে, এই বি নাম্বার অপশনটা তোমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে যে এক্সাক্ট ভ্যালুটাই ক্যালকুলেট করে বের করতে হবে তার কোনো মানে নেই, তুমি অ্যাপ্রক্স ভ্যালু ক্যালকুলেট করো কিন্তু তুমি অ্যান্সারটা বলে দিতে পারবে। ঠিক আছে, তাহলে বি নাম্বারটা এখানে হয়ে গেল। পুরোটা কিন্তু ভালোভাবে দেখবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে কিন্তু বাকি পোর্শনটা নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। থ্যাংক ইউ।